আজকে এই অধ্যায়ের অফিসিয়ালি শেষ ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট একটা টপিক আমাদের বাদ আছে, সেটা হচ্ছে এনট্রপি। আগে শেষ করি, এটা পাগল হয়েছে। এনট্রপি, এনট্রপিকে যদি আমি বাংলায় অনুবাদ করি তাহলে দাঁড়ায় বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা, ঠিক আছে? এটাই হচ্ছে এনট্রপি। এখন এই বিশৃঙ্খলা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এনট্রপি টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? এটা বহুল আলোচিত একটা টপিক, মানে বিজ্ঞান জগতে খুবই আলোচিত একটা টপিকের নাম হচ্ছে এনট্রপি। তো এনট্রপি বলতে কি বুঝি, এনট্রপি কি মিন করে, বা এই অধ্যায়ের সাথে এনট্রপি সম্পর্ক কি, এটাই আজকের ক্লাসে মোটামুটি আমরা দেখব। আর বিশেষ করে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী চক্রের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কেমন হয়, আর এনট্রপির জন্য পরিবেশে কি প্রভাব পড়ে, পরিবেশে কেমন ধরনের প্রভাব ফেলে এনট্রপির পরিবর্তন, সেটাই নিয়ে হচ্ছে আজকের ক্লাসে আমাদের আলোচনা। তো দেখো, এনট্রপি বলতে বোঝানো হচ্ছে বিশৃঙ্খলা। এই অধ্যায়ে যে বিশৃঙ্খলাটাকে আমরা মিন করব সেটা বলতে আসলে তাপীয় বিশৃঙ্খলাটাকে আমরা বুঝবো। তো এখন তাপীয় বিশৃঙ্খলাটা আসলে কি? দেখো, স্বতঃস্ফূর্ত যে কোনো প্রক্রিয়া র্যান্ডমনেসটা বাড়ায়। স্বতঃস্ফূর্ত যে কোনো প্রক্রিয়া একটা অর্গানাইজড প্রসেসকে ডিসঅর্গানাইজড করতে চায়, মানে প্রবণতা দেখায় ডিসঅর্গানাইজড করার। যেমন আমি আগে তাপগতীয় বিশৃঙ্খলা বা তাপীয় বিশৃঙ্খলায় যাওয়ার আগে, এনট্রপিতে যাওয়ার আগে একটু বুঝায় আসলে এনট্রপিটা কি মিন করে। মনে করো তুমি সাপোজ বালু দিয়ে একটা ঘর বানাইলা, সমুদ্রের পাড়ে বালু দিয়ে এরকম একটা ঘরটর বানাইলা। এখন যখন বাতাস হবে, ঠিক আছে, বাতাস যখন হবে তখন দেখবা বালু এখান থেকে উড়ে টুড়ে যাবে। এবারে ঘরটা তুমি যেমনভাবে বানাইছিলে ওরকমভাবে আর থাকে না। তো আমি ঘরটা বানাইলাম খুব সুন্দরভাবে, বালু দিয়ে ঘরটা তৈরি করলাম। এবার 2 দিন পর বা 1 দিন পর যখন আবার সমুদ্রের পাড়ে যাব, তখন দেখবো কি এই ঘর আর ঘরের মতো নাই, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে বালু টালু উড়ে গেছে। তার মানে ব্যাপারটা ছিল অর্গানাইজড, খুব সুন্দর সাজানো গোছানো ছিল। এই সাজানো গোছানো জিনিসটা যখন লন্ডভন্ড হয়ে যাবে, তখন এই অর্গানাইজড যে কাঠামোটা ছিল সেটা ডিসঅর্গানাইজড হয়ে যাবে, ঠিক আছে? র্যান্ডমনেসটা বাড়বে। অর্গানাইজড ছিল কিন্তু ছড়াই পড়ার প্রবণতা, নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা, এইটা বাড়বে আর কি। তো এইটা বাড়া মানে আসলে এনট্রপিটা বাড়া, ঠিক আছে? এই যে এইটা বালু দিয়ে ঘর নির্মাণ করছিলাম, এটা যেমন ছিল, পরবর্তীতে আমি দেখলাম 2 দিন পরে গিয়ে দেখলাম যে ঘর এরকম হয়ে গেছে, ঠিক আছে? বালু টালু উড়ে গেছে, কিনারা যেমন শার্প কিনারা ছিল, খুব সুন্দর সাজানো গোছানো ছিল, এরকম সাজানো গোছানো আর নাই, অর্গানাইজড হয়ে গেছে ডিসঅর্গানাইজড। এই যে অর্গানাইজড ডিসঅর্গানাইজড হয়ে গেছে, অর্থাৎ তার মানে করো যে ডাইভার্সিটিটা বাড়ছে, ঠিক আছে? যেটাকে আমরা বলি ওই যে ডিসঅর্ডারটি। তো এইটা যেটা মানে বৃদ্ধি পাওয়ার এই যে প্রবণতা, এটাই আসলে বোঝাচ্ছে এনট্রপি, ঠিক আছে? মানে বিশৃঙ্খল হয়ে যাওয়া। হট্টগোল, কি সুন্দর সাজানো গোছানো ছিল, হ্যাঁ, তারা মানে হট্টগোল তৈরি করছে, মানে ছড়াই ছিটাই পড়তেছে। এই যে র্যান্ডমনেসটা, এটা যেটা বাড়তেছে, এটাই হচ্ছে আসলে এনট্রপি। এটা যে কোনো মনে করো যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রেই এটা হয়। যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সর্বদাই হচ্ছে মানে এই র্যান্ডমনেসটা বাড়াইতে চায়। যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত 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 প্রক্রিয়া, এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া র্যান্ডমনেসটা বাড়ায়, র্যান্ডমনেস এটা বাড়ায়, ঠিক আছে? এই র্যান্ডমনেসটা বাড়ানোর কারণে কি হয়? ডিসঅর্গানাইজড হয়ে যায়, ডিসঅর্গানাইজড হয়ে যায়। তাহলে এই যে ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার এই যে প্রবণতা, এর জন্যই আসলে এনট্রপি। এইটাকে আসলে আমরা যার মাধ্যমে মেজার করি যে কত বেশি ডিসঅর্গানাইজড হয়ে যাচ্ছে, কত বেশি ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতা, এটা যার মাধ্যমে পরিমাপ করি, যেটা আসলে পরিমাপের কাঠি, মাপকাঠি যেটা, সেটাই হচ্ছে এনট্রপি। তো তুমি এবার একটু তাপগতীয় সিস্টেমের কথা চিন্তা করো। সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তু আছে। এই বস্তুটা, এর পাশে মনে করো যে আরও একটা বস্তু আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা তাপীয় সংযোগ তৈরি করা হয়, তাহলে এই বস্তুটা আমরা জানি এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় কি হবে? যেটা বেশি তাপমাত্রার বস্তু সে তাপ ছাড়বে, যেটা কম তাপমাত্রার বস্তু সে তাপ গ্রহণ করবে। তাহলে বেশি তাপমাত্রার বস্তুটা তাপ ছাড়বে, কম তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করবে। ধরো আমি ধরে নিলাম 100 জুল পরিমাণ তাপের প্রবাহ এখানে সম্পন্ন হইল। তাহলে এই 100 জুল তো পরিমাণ তাপ ছাড়লো, আর সেই 100 জুল পরিমাণ তাপ গ্রহণ করলো। এই যে আমি তো জিজ্ঞেস করি কতক্ষণ এই যে তাপের গ্রহণ বর্জন চলবে বা তাপের প্রবাহ চলবে? যতক্ষণ না এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় দুইটা বস্তুর টেম্পারেচার সমান হবে। এই তাপ যখন লাভ করবে, তাপ যখন গ্রহণ করবে, তখন তাপমাত্রা বাড়বে। এ যখন তাপ ছাড়বে তখন ঠান্ডা হবে, তাপমাত্রাটা কমবে। এইভাবে এ কমবে, এ বাড়বে। তাহলে এই যদি কমতে থাকে, যদি বাড়তে থাকে, এক সময় দুইটা লেভেলে চলে আসবে, একই লেভেলে চলে আসবে।
তো দুইটা একই লেভেলে চলে আসলে তখন কিন্তু আর তাপশক্তির বিনিময় হবে না। এই দেখো তাপশক্তির বিনিময় বা রূপান্তর কিন্তু বন্ধ হয়ে গেছে। এ তাপ ছাড়তেছিল, এ তাপ গ্রহণ করতেছিল, এর গৃহীত তাপ এর বর্জিত তাপ এর গৃহীত তাপের সমান হচ্ছিল। তাহলে ওই ব্যাপারটা কিন্তু আর থাকলো না। তাপশক্তির বিনিময়ের মাধ্যমে দুইটা যখন সেম তাপমাত্রায় চলে আসলো তখন কিন্তু এক বস্তু থেকে তাপ অন্য বস্তুতে আর যাবে না। একজন তাপ ছাড়তেছিল, আরেকজন তাপ গ্রহণ করতেছিল, এই যে তাপশক্তির যে বিনিময়টা এটা কিন্তু আর হবে না। এই যে বন্ধ হয়ে গেল, পথটা বন্ধ হয়ে গেল। তো এই যে অপ্রাপ্যতা, এই যে তাপশক্তি রূপান্তরের অপ্রাপ্যতা, এই যে তাপশক্তি রূপান্তরের অক্ষমতা, এই যে সীমাবদ্ধতা, এটার পরিমাপকই হচ্ছে এনট্রপি। ঠিক আছে, দেখো, এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটা হবে। তাপ খালি পরিবেশে ছড়াইতে চাই। তাপের হচ্ছে ডিসঅর্গানাইজড হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি তাপশক্তির। যদি আমি এনার্জির বিভিন্ন এনার্জির কথা চিন্তা করি তাহলে তাপশক্তির ডিসঅর্গানাইজড হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে। যেখানে কি সুন্দর তাপ অর্গানাইজড ভাবে ছিল, যখনই একে এই তাপমাত্রার এই বস্তুর সংস্পর্শে, তাপীয় সংস্পর্শে যখন আনা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুর সংস্পর্শে, তখনই কি করছে, সে তাপ ছাড়া শুরু করে দিয়েছে। এই যে অর্গানাইজড ছিল এর তাপশক্তিটা, সেটা এখন ডিসঅর্গানাইজড হয়ে যাচ্ছে। এই যে ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতা, এই প্রবণতার পরিমাপকটাই হচ্ছে এনট্রপি। কথাটা বোঝা গেছে? এবং এই ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, শক্তি রূপান্তরের, তাপশক্তি রূপান্তরের অক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, অপ্রাপ্যতার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? যখন এখান থেকে তাপ এখানে চলে যাবে, সেম টেম্পারেচারে চলে আসবে, এখান থেকে আর তাপ ওখানে যাবে না। ঠিক আছে, বা এখান থেকে তাপ তুমি টেনে এখানে আনতে পারবা না। মানে একজন তাপ ছাড়তেছিল, একজন তাপ গ্রহণ করতেছিল, এই যে বিনিময়টা, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে তাপশক্তি রূপান্তরের অপ্রাপ্যতা আমরা পাচ্ছি, অপ্রাপ্যতা, অসম্ভাব্যতা, এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে তৈরি হচ্ছে এটাই আসলে এনট্রপি। এই অপ্রাপ্যতাটাকেই বলা হচ্ছে এনট্রপি তাপশক্তি রূপান্তরের। এই তাপশক্তি রূপান্তরের সীমাবদ্ধতাকে বলা হচ্ছে এনট্রপি। তো তাপগতীয় সিস্টেমের এই যে ডিসঅর্ডারিটিটা বৃদ্ধি পাওয়া বা ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার এই যে প্রবণতাটা বৃদ্ধি পাওয়া, এটাই আসলে এনট্রপি বৃদ্ধি পাওয়া। মানে আমরা এই পরিমাপটা করি হচ্ছে এনট্রপির মাধ্যমে, মানে পরিমাপকটাই হচ্ছে এনট্রপি, এনট্রপির মাধ্যমে এটা আমরা পরিমাপ করি। তাহলে এনট্রপির যত বেশি পরিবর্তন হবে, এনট্রপি যত বেশি বাড়বে, তত বেশি ডিসঅর্গানাইজড হয়ে যাবে। একটা অর্গানাইজড প্রসেস তত বেশি ডিসঅর্গানাইজড হয়ে যাবে। বুঝতে পারছো? তো এরকম অনেক উদাহরণ আছে। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আমরা এই যে এনট্রপির এরকম অনেক উদাহরণ দিতে পারি। এনট্রপি মনে করো যদি তুমি আরেকটু ভালো করে বুঝতে চাও, একটা মুভি দেখবা। ঠিক আছে, এই অধ্যায়টা পড়াটার পরে মুভিটা দেখবা, টেনেট এই মুভিটা দেখবা। ঠিক আছে, ক্রিস্টোফার নোলানের এই মুভিটা, এটা দেখবা। এই লোকের মুভিগুলো খুব সুন্দর, সায়েন্টিফিক মুভি। এই ডিরেক্টরের এই মুভিগুলো আমি সাজেস্ট করি দেখার জন্য। ঠিক আছে, কেন ঘুমাবে না কেন? মাথা খালি ঘুরলেও এটা দেখবা, কিন্তু দেখার পরে কিছু বুঝবা না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এইটা। আমি ইংলিশ সাবটাইটেল দিয়েও দেখে কিছু বুঝি নাই। হ্যাঁ, প্রথম একটু বুঝছি, কিন্তু তারপরে হচ্ছে হিন্দি একটা চ্যানেলে এই মুভির এক্সপ্লেনেশন দেখলাম, দেখার পর আবার মুভিটা দেখলাম, তখন একটু মানে মজা পাইছি, বুঝছি। ঠিক আছে, কিন্তু এই মুভি তুমি যদি মুভিটা দেখতে বসো, তোমার যদি ধৈর্য থাকে, তোমার যদি এই মুভিটা থেকে মানে বোঝার ইচ্ছা থাকে, তাহলে তুমি মুভিটা শেষ করার পরে বলবা মাস্টার ক্লাস একটা মুভি। ঠিক আছে, মানে খুব সুন্দরই একটা মুভি। তো এই ক্ষেত্রে প্রজেক্টরে ওটা বাসায় দেখবা। ঠিক আছে, ওটা বাসায় দেখবা। তো থিমটা আমি বলতেছি, ওটাই তো বলতেছি। তো এই থিমটাই হচ্ছে এনট্রপি নিয়ে। এই থিমটা হচ্ছে এনট্রপি নিয়ে। যেমন এবার আমি কিছু মানে উদাহরণ বলি। বরফ, একখণ্ড বরফকে তুমি যেমন রাখবা তেমনই থাকতে চাই। কঠিন তো, বরফ কঠিন তো, যেমন রাখবা তেমন থাকতে চাই। বরফের এনট্রপি তুলনামূলক কম, কিন্তু এই বরফখণ্ডকে নিয়ে যখন চুলায় বসায় তুমি পাত্রে নিয়ে তাপমাত্রা বাড়াইতে থাকবা, তাপ দিতে থাকবা, তখন সে পানিতে পরিণত হবে। আরও বেশি তাপ দিলে বাষ্পে পরিণত হবে। তো দেখো, আমি যদি বরফের অণুগুলার কথা চিন্তা করি, এই অণুগুলার তুলনায় বাষ্প বা পানির, মানে বরফের তুলনায় পানি, পানির তুলনায় বাষ্প, এই অণুগুলার ছুটাছুটির প্রবণতা, র্যান্ডমনেসটা বেশি, তাই কি না? যে বরফের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তাহলে তার তুলনায় পানির অণুগুলার ছুটাছুটি, ছড়াই পড়ার প্রবণতা, ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি। ঠিক একইভাবে পানি এবং বাষ্পের জন্য যদি চিন্তা করো, তাহলে বাষ্পের আরও বেশি। বাষ্পের অণুগুলা তুমি আবদ্ধ হয়ে থাকতে চায় না, অর্গানাইজড হয়ে থাকতে চায় না, কি হয়, ছড়াই পড়তে চায়। ঠিক আছে, ডিসঅর্গানাইজড হয়ে পড়তে চায়। তাহলে যে সিস্টেমের ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা যত বেশি, সেই সিস্টেমের এনট্রপিটা তো আসলে তত বেশি। তাহলে বরফকে যখন পানিতে রূপান্তরিত করবা, এনট্রপি বাড়বে। পানিকে যখন বাষ্পে রূপান্তরিত করবা, এনট্রপিটা বাড়বে। এই যে এনট্রপিটা বৃদ্ধি হবে। ঠিক আছে, বোঝা গেল এনট্রপি। এখন বলা হচ্ছে কি, এনট্রপি কি সবসময় বাড়বে? এনট্রপি কি কখনো কমবে না? এনট্রপি রিভার্স করা যায়।
নর্মালি আমরা আজকের ক্লাসে প্রমাণ করব এনট্রপি সর্বদা ধনাত্মক হয়, এনট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক হয়, অর্থাৎ পরিবেশের এনট্রপি সর্বদাই বাড়ে। এখন এনট্রপিকে আমি রিভার্স পথে নিতে পারবো না? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। ফ্রিজ হচ্ছে খুবই সুন্দর একটা উদাহরণ। ফ্রিজের ক্ষেত্রে তুমি যদি কোনো বস্তু রাখো তাহলে কি হয়, তাপমাত্রাটা কমে যায় না? তাহলে ফ্রিজে তাপমাত্রাটা কমে যাচ্ছে মানে এনট্রপিটা কমে যাচ্ছে, ঠিক আছে। কোনো বস্তুর তাপমাত্রা কমলে তার মনে করো অর্গানাইজড হওয়ার প্রবণতাটা বাড়ে, আর তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে ডিসঅর্গানাইজড হওয়ার প্রবণতাটা বাড়ে। ন্যাচারালি তো এটাই হয়। এই যে বরফ এবং পানি এবং বাষ্পের যে উদাহরণ আমি বললাম, যে তাপমাত্রা আমি যত বাড়াবো ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা বাড়বে, আর উল্টা প্রসেস যদি চিন্তা করো, তাপমাত্রা আমি যত কমাবো তাহলে অর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা বাড়বে। তাহলে আমি উল্টাভাবেও যাইতে পারি। এখন উল্টাভাবে যেটা যাবো সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে না, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার বিপরীত হবে। যেমন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় তাপ যায়, তাপের প্রবাহ হয়। কিন্তু এসি বা ফ্রিজ এগুলা কি কাজ করে? নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ পাঠায়, ঠিক আছে, উল্টা কাজটা করে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় উল্টা কাজটা, অবশ্যই বাহ্যিক কোনো শক্তির সহায়তা আমাদের লাগে। তো আমি যদি এটা করি তাহলে এই ক্ষেত্রে আমি এনট্রপিটাকে কমাইতে পারবো, এনট্রপিটাকে আমি রিভার্স পথে নিতে পারবো। এখন মানে এই মুভিটাতে যেটা দেখানো হয়েছে সেটা দেখানো হয়েছে কি, যে সাপোজ একটা বন্দুকের গুলি যখন বন্দুক থেকে বের হয়ে যায়, আগে কি হয়, বন্দুকের তুমি হচ্ছে মানে বন্দুকের তুমি কি বলে ওটারে, হ্যাঁ ট্রিগার চাপ দাও, তারপরে বন্দুকটা মানে গুলিটা বের হয়ে যায়, তখন দেওয়ালে লাগে বা কাঁচ ছিদ্র করে তারপর বন্দুক মানে গুলিটা চলে যায়। আর এখানে দেখা হয়েছে, এখানে এমন একটা জগতের মানে রিভার্স একটা ওয়ার্ডের কথা চিন্তা করা হয়েছে, এই মুভিতে দেখানো হয়েছে যে সেই ওয়ার্ডে আসলে মানে মানে সময়টা হচ্ছে পিছনে যায়, ঠিক আছে। মানে কি হইলো, আমি আগে বন্দুক থেকে গুলিটা ছুড়লাম, ঠিক আছে, গুলিটা কাজটা ফুটা করে চলে গেল। এবার কি হবে, ওইখানে কি হবে, যে উল্টা আসবে, যে সময়টা সামনের দিকে যাচ্ছে, সময়টা আমি সামনের দিকে নিচ্ছি কিন্তু ঘটনা রিভার্সে যাচ্ছে, ঘটনা বিপরীতে যাচ্ছে। মানে আগে কি হবে, যে গুলিটা যে বের হয়ে গেছে সেই গুলিটা এসে মানে বন্দুকে প্রবেশ করবে, তারপর আমি ট্রিগার চাপবো, ঠিক আছে। এই হচ্ছে ঘটনাটা, মুভির কাহিনীটা অনেকটা এরকম। তো এখানে চিন্তা করা হয়েছে যে আচ্ছা আমি যদি সময়টাকে মানে সময়টা সামনে যাচ্ছে ঘটনা পিছনে যাচ্ছে, এই ওয়ার্ডে চিন্তা করা হয়েছে এটা, যে সময়টা সামনে যাচ্ছে ঘটনাটা পিছনে যাচ্ছে। অনেক কিছু মুভিতে দেখানো হয়েছে, সব কিছু তার এভাবে বলা যাচ্ছে না। তো এইটা কখন সম্ভব, এটা কিভাবে সম্ভব? তো বলা হয়েছে এটা তখনই সম্ভব যখন এনট্রপিটাকে কমানো যাবে, ঠিক আছে। এনট্রপি যদি কমানো যায় তাহলে তুমি ব্যাক করতে পারবা, ঘটনাকে ব্যাক করাইতে পারবা, ঠিক আছে, এনট্রপিকে যদি কমানো যায়। তো অনেকে আবার ভাবতে পারো, সাপোজ মনে করো যে ফ্রিজ এটা তো এনট্রপি কমাচ্ছে, তাহলে আমি এনট্রপিটাকে কমাইতে পারলে আমি ব্যাক করতে পারবো, আমি মানে পাস্টে চলে যাইতে পারবো, ঘটনাটাকে ব্যাক করাইতে পারবো। তো তখন মানে অনেকে এইভাবে চিন্তা করতে পারো, তাহলে একটা কাজ করি, ফ্রিজের মধ্যে গিয়ে বসে থাকি, তাহলে কি হবে, ফ্রিজের মধ্যে বসে থাকলে তাপমাত্রা কমে যাবে। তাহলে ফ্রিজের মধ্যে আমি যে সকল বস্তু রাখতেছি, তো যে এমন কি হচ্ছে সেই সকল বস্তু পাস্টে চলে যাচ্ছে, অতীতে চলে যাচ্ছে, এমনটা না। ফ্রিজের মধ্যে রাখে আমি এনট্রপিটাকে কমাচ্ছি। তো অনেকে এরকম মানে মুভিতে এইভাবে দেখে অনেকে এরকম চিন্তা করতে পারো যে এনট্রপি যদি কমে যায়, ফ্রিজের মধ্যে যদি বসে থাকা যায়, এনট্রপি কমে যাবে, তাহলে আমার বয়স কয়েক বছর কমে যাবে আমি যদি ফ্রিজের মধ্যে বসে থাকি। তো ব্যাপারটা এরকম না, এনট্রপি মনে করো যে বৃদ্ধি পাচ্ছে, আমরা যে জগতে থাকি সেই জগতে হচ্ছে এনট্রপি সামনের দিকে যাচ্ছে, সময়ও সামনের দিকে যাচ্ছে। আর ওখানে দেখানো হচ্ছে এনট্রপি পেছনের দিকে যাচ্ছে, সময় সামনের দিকে যাচ্ছে, এনট্রপি পেছনের দিকে যাচ্ছে, সময়টাও পেছনের দিকে যাচ্ছে। এরকম কয়েকটা জগতের মানে কয়েকটা ওয়ার্ডের মানে ব্যাপারটা এখানে দেখানো হয়েছে এই মুভিতে। তো দেখলে হয়তো একটু ভালো লাগবে, মাথায় একটু ঘুরবে, হ্যাঁ বুঝতে পারবা না কি হচ্ছে, আগে কি দেখছিলাম আর এখন কি দেখতেছি, মানে আগের ঘটনার সাথে পরের ঘটনা মিলাইতে পারবা না। তো কয়েকবার দেখলে বা মুভির আগে ব্যাখ্যাটা একটু দেখে নিলে মুভিটা বুঝতে সুবিধা হবে। তো এই এনট্রপি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখন শোনো, দেখো তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এনট্রপি বলতে আসলে কি বুঝতেছি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চ তাপমাত্রা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্ন তাপমাত্রা। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা থেকে স্বতঃস্ফূর্তভাবে তাপ কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুতে যাচ্ছে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ঠিক আছে। আমি যদি মানে রিভার্স করাই, এখান থেকে যদি এখানে আনি, তাহলে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে না, সেটা কিন্তু স্পন্টেনিয়াস প্রক্রিয়া হবে না। এখানে আমি লিখছি কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া র্যান্ডমনেসটা বাড়ায়, ঠিক আছে, আর সেই ক্ষেত্রে ডিসঅর্গানাইজড হওয়ার প্রবণতাটা বাড়ে। তো আমি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার চিন্তা করবো, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার বিপরীতটা না কিন্তু। তাহলে এখান থেকে যখন এখানে যাচ্ছে তাপ, এই যে 100 জুল পরিমাণ তাপ যাচ্ছে, যতক্ষণ না দুইটা বস্তুর তাপমাত্রা সমান হবে ততক্ষণ কিন্তু তাপের প্রবাহটা হবে। এবার দেখো এখানে একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা এই সিস্টেমে বাড়ছে, এবং এটাই হচ্ছে এনট্রপির ম্যাথমেটিক্যাল হিসাব, ঠিক আছে। আমি কিভাবে বুঝবো যে এই সিস্টেমটা ডিসঅর্গানাইজড হয়ে যাচ্ছে, ম্যাথমেটিক্যালি আমি কিভাবে বুঝতে পারি? তো ম্যাথমেটিক্যালি আমি বুঝতে পারি যে এনট্রপির হিসাবে বলা হচ্ছে, ম্যাথমেটিক্যালি আমি বুঝতে পারি এই সিস্টেমে একক তাপমাত্রায় কতটুকু তাপের গ্রহণ বা বর্জন হচ্ছে এর পরিমাণটাকে। যদি আমি টোটাল সিস্টেমে দেখি একক তাপমাত্রায় তাপের গ্রহণ হচ্ছে, তাহলে ওই সিস্টেমের এনট্রপিটা বাড়লো, পরিবেশের এনট্রপিটা বাড়লো। আর যদি দেখি একক তাপমাত্রায় তাপের গ্রহণ না বরঞ্চ বর্জন হচ্ছে, তাহলে এনট্রপিটা কমলো। বর্জন হয়ে গেলে তো ঠান্ডা,
ঠিক আছে, বর্জন হয়ে যাচ্ছে, তাপ ছেড়ে দিচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এনট্রপিটা কমবে। আর যদি দেখি তাপমাত্রাটা বাড়তেছে, তাপ গ্রহণ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে এনট্রপিটা বাড়বে। তো একটা সিস্টেমের জন্য দেখা যায় যে সর্বদাই এনট্রপিটা আসলে বাড়ে, যদি আমরা রিয়েল ওয়ার্ল্ডে চিন্তা করি। ঠিক আছে, মুভির জগতে না, যদি রিয়েল বাস্তব জগতে আমরা চিন্তা করি, তাহলে কোনো একটা সিস্টেমে সর্বদাই এনট্রপির পরিবর্তনটা ধনাত্মক হয়, অর্থাৎ এনট্রপিটা বাড়ে। এইবার আসো ম্যাথমেটিক্যালি বোঝার ট্রাই করো। আমরা সাপোজ আগে কখনো এনট্রপির হিসাব করি নাই, আমরা দেখিও নাই। তা আমি চিন্তা করতেছি এই যে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যে ডিসঅর্গানাইজড হয়ে যাচ্ছে বা ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার যে প্রবণতাটা বাড়তেছে, এটা আমি ম্যাথমেটিক্যালি হিসাব করব। ঠিক আছে, এনট্রপি কি আমি জানি না, আমি এই ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার মাত্রাটা পরিমাপ করব, যে কত বেশি বা কত দ্রুত সেই ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা দেখাচ্ছে, এইটা আমি একটু হিসাব করব। তা আমি দেখলাম কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 জুল পরিমাণ তাপ ছাড়লো। তাহলে আমি একটু হিসাব করি তো, দেখি তো এই একক তাপমাত্রায় কতটুকু তাপ ছাড়লো। তাহলে তাপ ছাড়তেছে, তাহলে -100 একক তাপমাত্রায়। 30 ডিগ্রি সেলসিয়াসে এত, তাহলে একক তাপমাত্রা এইটা ভাগ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা তো ডিগ্রি সেলসিয়াসে হিসাব করবো না, সবসময় কেলভিনে নিয়ে হিসাব করবো। তাহলে ভাগ দিলাম হচ্ছে 30 + 273, অর্থাৎ এর তাপমাত্রা দিয়ে। তাহলে আমি কি পাইলাম, এই একক তাপমাত্রায় কতটুকু তাপ ছাড়লো এটা পাইলাম না। তো তুমি একটু হিসাব করে দেখতে পারো, -0.33 জুল পার কেলভিন, এরকম সামথিং একটা মান আসবে। এবার এর এই তাপটাকে গ্রহণ করলো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই বস্তুটা, তুমি দেখো তো একই তাপমাত্রায় ওই তাপটা গ্রহণ করছে না, একই তাপমাত্রায় না, তার চেয়ে কম তাপমাত্রা এটা গ্রহণ করছে। তাহলে দেখি তো এই একক তাপমাত্রায় কতটুকু তাপের গ্রহণ করলো। তাহলে তাপের গ্রহণ মানে হচ্ছে +100। ঠিক আছে, নিচে কত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10 প্লাস হচ্ছে 273, নিচে 283 আর কি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যে মানটা পাবো সেটা হচ্ছে +0.35 জুল পার কেলভিন। এবার নিজে একটু খুব 0.35, ঠিক আছে। তাহলে এবার দেখো, খেয়াল করো, এই যে আমরা এর একক তাপমাত্রায় তাপ ছাড়াটা পরিমাপ করলাম, এর একক তাপমাত্রায় তাপ গ্রহণ করাটা পরিমাপ করলাম। তাহলে এটা কিন্তু একটা সিস্টেমের, এটা একটা সিস্টেমের পার্ট, এটা একটা সিস্টেমের পার্ট। এ ছাড়া এ নাই, এ ছাড়া এও নাই, মানে এ তাপ না ছাড়লেও তাপ গ্রহণ করতো কেমনে? ঠিক আছে, বা এ তাপ গ্রহণ করবে, এ তাপ না ছাড়লেও তাপ গ্রহণ কীভাবে করতো? সম্ভব না, একটার পরিপূরক। তাহলে টোটালটা মিলে কিন্তু একটা তাপগতীয় সিস্টেম। এই সিস্টেমে তুমি দেখো, খেয়াল করে দেখো যে এইটার এটা যোগ করো, এই যে টোটাল এই সিস্টেম, এটা যোগ করো। কি যোগ করতেছে আমরা জানি না, আমরা এই মান হিসাব করতেছি। ঠিক আছে, তো এটা দিয়ে কি হবে না হবে সেটা আমি পরে বুঝবো। তাহলে 0.33 + 0.35 যোগ করলে যে মানটা আসে, সেই মানটা বলো তো আমার একটু, প্লাস নাকি মাইনাস? প্লাস। তুমি বলো তো এই মানটা মাইনাস হওয়া সম্ভব? এই মানটা মাইনাস হওয়া সম্ভব? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায়, স্বতঃস্ফূর্ত, বিপরীত না কিন্তু, স্বতঃস্ফূর্ত। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা মাইনাস হওয়া সম্ভব না। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এর ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা এটা পরিমাপ করতে চাই ম্যাথমেটিক্যালি। তাহলে আচ্ছা, এইটা দিয়ে আমরা হিসাব করতে পারি না? বলো তো, এইটা দিয়ে হিসাব করতে পারি না? যে এই যে ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা মাপবো, তাহলে এটা দিয়েই তো মাপতে পারি। এই যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডিসঅর্গানাইজড হয়ে যাচ্ছে, তাহলে একক তাপমাত্রায় এর বর্জিত তাপ, একক তাপমাত্রায় এর গৃহীত তাপ হিসাব করলাম পুরো সিস্টেমে। তাহলে দেখি তো একক তাপমাত্রায় গৃহীত বর্জিত তাপের পরিমাণ কত। তাহলে পুরো সিস্টেমে এটা আর এটা যোগ করে দিলে পুরো সিস্টেমে একক তাপমাত্রায় গৃহীত বর্জিত তাপের যে পরিমাণটা, সেটা ধনাত্মক। ধনাত্মক মানে বাড়ছে, ঋণাত্মক হলে কমতো, আর যদি 0 থাকতো তাহলে আগেও যা পরেও তাই, অর্থাৎ এনট্রপির কোনো পরিবর্তন হতো না, এনট্রপিটা স্থির থাকতো। তাহলে এটা দিয়েই কিন্তু আমি এই ডিসঅর্ডারিটিটা পরিমাপ করতে পারি, ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা মাপতে পারি। এটাই কিন্তু পরিমাপক, তার মানে এটাই আসলে এনট্রপি। আমরা আসলে এতক্ষণ যা হিসাব করলাম, এটা আসলে কোনো একটা সিস্টেমের জন্য কি হিসাব করলাম? এনট্রপিটা হিসাব করলাম। আসলে এনট্রপি আমরা হিসাব করতে পারি না, আমরা এনট্রপির পরিবর্তন হিসাব করি। আমরা যেটা হিসাব করলাম সেটা এনট্রপি না, এনট্রপির পরিবর্তনটা হিসাব করলাম। অর্থাৎ এখান থেকে এখানে যখন তাপ যাচ্ছে, তখন এই টোটাল সিস্টেমের এনট্রপিটা কতটুকু বাড়লো সেটা আমরা হিসাব করলাম। মানে দেখো, সহজে বলি তাহলে বুঝবা। সাপোজ মনে করো তুমি হচ্ছে দুষ্টু, এখন তুমি কতটুকু দুষ্টু এটা আমি পরিমাপ করতে পারি না, কিন্তু তুমি মনে করো ফার্স্ট ইয়ারে একরকম দুষ্টু ছিল, সেকেন্ড ইয়ারে মনে করো তোমার পাখা আরও 2টা গজাইছে, তুমি আরেকটু বেশি দুষ্টু হয়ে গেছো। তাহলে এই যে তুমি কতটুকু, তোমার দুষ্টুমির লেভেলটা কতটুকু বাড়লো, ঠিক আছে, এইটাই আমরা হিসাব করতে পারি। কথাটা বোঝা গেল? যে তোমার দুষ্টুমি কতটুকু বাড়লো, মানে এনট্রপি কতটুকু বাড়লো, এটা আমি হিসাব করতে পারি। যে আগে তোমার ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার যে প্রবণতা ছিল, আর এখন তোমার ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার যে প্রবণতা, এর পার্থক্যটা কত? আগে মানে আগে যা ছিল তার চেয়ে এখন কতটুকু বাড়লো, কতটুকু কমলো, এটাই আমরা হিসাব করতে পারি। অর্থাৎ পরিবর্তনটা আমরা হিসাব করতে পারি। আমরা কোনো একটা পয়েন্টের এনট্রপিটা হিসাব করি না, বা করতে পারি না। এখন বলো তো, এরকম আর কোনো রাশি কি আছে যার আমরা পরিবর্তন বা পার্থক্য হিসাব করি, বাট কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের পরম মান হিসাব করতে পারি না?
বলো। হ্যাঁ, অন্তস্থ শক্তি বা গতিশক্তি, ইয়েস। হ্যাঁ, অন্তস্থ শক্তি বলা যায় যে গ্যাসের অন্তস্থ শক্তি, এটা আমরা কোনো পরমাণু হিসাব করি না, কি হিসাব করি? পার্থক্য, পরিবর্তনটা, অন্তস্থ শক্তির পরিবর্তনটা হিসাব করি। আরও একটা রাশি আছে এই অধ্যায়ে না, ঠিক আছে, মহাকর্ষ অধ্যায়ে বা তড়িতের অধ্যায়ে আরও একটা রাশি আছে, কি বলতো? বিভব, ইয়েস, বিভব। ঠিক আছে, আমরা বিভব হিসাব করি না, কোনো পয়েন্টের বিভব হিসাব করি না, আমি কি করি? বিভব পার্থক্য। তাহলে তোমার মনে প্রশ্ন জাগবে, তাহলে ভাই আমরা যে এই যে হিসাব নিকাশ করতাম, যে এই বিন্দুর বিভব, ওই বিন্দুর বিভব, এই যে হিসাব নিকাশ করতাম, তাহলে এগুলা কি সব ভুল করতাম? আসলে আমরা ঠিকই করতাম, কোনো সমস্যা নেই, ভুল কিছু করি নাই, আমরা ঠিকই করছি। তো আমরা আসলে কোনো বিন্দুর বিভব না, আমরা আসলে বিভব পার্থক্যটা পরিমাপ করতাম, কিন্তু সেই বিভব পার্থক্যটা হচ্ছে অসীম এবং ওই বিন্দুর বিভবের পার্থক্য। এখন অসীমের জন্য তুমি মহাকর্ষ বিভব চিন্তা করো বা তড়িৎ বিভব যাই চিন্তা করো না কেন, অসীমের জন্য সেই বিভবটা শূন্য, তাহলে ওই বিভব পার্থক্যটা আসলে ওই বিন্দুর বিভবকে নির্দেশ করতো, কিন্তু আমরা হিসাব করতাম কি? বিভব পার্থক্য। কারণ বিভব পার্থক্য বা বিভবের সংজ্ঞায় বলা আছে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কাজ। তাহলে এক বিন্দু থেকে যখনই আমি অন্য বিন্দুতে নিয়ে যাব, তখন যে কাজটা হবে সেটা ওই দুই বিন্দুর বিভবের পার্থক্য। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে আমরা এইভাবে কিন্তু তাহলে এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে পারি। তাহলে ম্যাথমেটিক্যালি যদি এবার আমি এন্ট্রপির সংজ্ঞা তোমাকে দিতে বলি, তাহলে বলো তো কিভাবে দিবা? দেখো কিভাবে দিবা। একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ, এটাকেই বলা হচ্ছে এন্ট্রপি, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আর যদি থিওরিটিক্যাল ডেফিনেশন বলি, তাহলে থিওরিটিক্যাল ডেফিনেশন কি হবে? কোনো সিস্টেমের অনেকভাবে দেওয়া যায়, কোনো সিস্টেমের ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটাকে এন্ট্রপি বলে। ওকে, সমস্যা নেই, এটাও সংজ্ঞা। কোনো সিস্টেমের বা আমরা যেহেতু তাপগতিবিদ্যার কথা বলতেছি, তাহলে কোনো সিস্টেমের তাপশক্তির রূপান্তরের অক্ষমতা, অপ্রাপ্যতা বা সীমাবদ্ধতাকে এন্ট্রপি বলে। এটাও এন্ট্রপির একটা থিওরিটিক্যাল সংজ্ঞা। আর ম্যাথমেটিক্যালি একক তাপমাত্রায় কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকে, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকে এন্ট্রপি বলে। আর একটা না হাস্যকর সংজ্ঞা আছে, বুঝছো, বইয়ে। হাস্যকর সংজ্ঞাটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা স্থির থাকে তাকে বলা হয় এন্ট্রপি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা জিনিস স্থির থাকে, সেই জিনিসটাকে বলা হয় এন্ট্রপি। কোন জিনিস স্থির থাকে? এন্ট্রপি। বুঝতে পারছো? এরকম একটা সংজ্ঞা আছে। তা আমরা এই সংজ্ঞাটা আপাতত লিখবো না, আমরা দেখাবো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে এন্ট্রপিটা স্থির থাকে, এটা আমরা দেখাবো, হিসাব নিকাশ করে দেখাবো। হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা আছে, কোনো কিছু ব্যাখ্যা ছাড়া তুমি মেনে নিবা কেন? তো এখন দেখো, খেয়াল করো, ম্যাথমেটিক্যালি আমি এন্ট্রপির সূত্র আনবো। তাহলে এখানে এই যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, একক তাপমাত্রায় গৃহীত বর্জিত তাপ, তাহলে টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ, এটা আসলে কিন্তু এই যে একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা কিন্তু আসলে এন্ট্রপি না, এন্ট্রপির পরিবর্তন। মাথায় রাখো, হ্যাঁ, লিখলে হবে, সমস্যা নেই। টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ, ধরো এটা হচ্ছে ডি কিউ, খুবই ক্ষুদ্র তাপ। তাহলে অতএব একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপ, দ্যাট ইজ ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে টি, এটাই হচ্ছে এন্ট্রপি। এই যে এটাকে আমরা সংজ্ঞা মতে বলতেছি এন্ট্রপি, মানে এন্ট্রপি না, এন্ট্রপির পরিবর্তন। সেই এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপিকে আমরা এস দিয়ে লিখি। তাহলে এন্ট্রপির ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র তাপশক্তির মানে বিনিময়ের কারণে, ক্ষুদ্র তাপ গ্রহণ বর্জনের কারণে এন্ট্রপির যে পরিবর্তনটা, দ্যাট ইজ ডিএস, এটা ইকুয়াল টু হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই হচ্ছে টি। এটাই হচ্ছে আমাদের এন্ট্রপির সূত্র, এন্ট্রপির পরিবর্তন নির্ণয়ের সূত্র। যেটা হচ্ছে কোনো একটা সিস্টেমের ক্ষুদ্র একটা অংশের হিসাব করছি, মানে খুবই ক্ষুদ্র গৃহীত বর্জিত তাপের জন্য, ডি কিউ খুবই ক্ষুদ্র গৃহীত বর্জিত তাপের জন্য। কিন্তু আমি চাইতেছি না, আমি টোটাল হিসাবটা করতো। ঠিক আছে, টোটাল এন্ট্রপির পরিবর্তন, কোনো একটা চক্রে টোটাল এন্ট্রপির পরিবর্তনটা হিসাব করব। সাপোজ একটা তাপগতীয় প্রক্রিয়া 1 থেকে 2-তে গেছে, তো 1 থেকে 2-এর মানে রাস্তার মাঝখানের কোনো একটা ক্ষুদ্র অংশে এন্ট্রপির পরিবর্তনের হিসাব হচ্ছে এটা। তাহলে তুমি আমারে বলো, আমি কিছু বলবো না। ইয়েস ডেল এস টোটাল এন্ট্রপি, তাহলে এটা হবে ক্ষুদ্র এন্ট্রপি ডিএস কে ইন্টিগ্রেশন করা,
তাহলে অতএব ডেল এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ ডিভাইডেড বাই টি, এই হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন হিসাব। কোনো জায়গায় কোনো বইতে এই যে ইন্টিগ্রেশন সাইনটা কোনো একটা পূর্ণ চক্রের জন্য বা একটা সিস্টেমের জন্য, ঠিক আছে, একটি পূর্ণ চক্র বা সিস্টেমের জন্য ডেল এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি কিউ ডিভাইডেড বাই টি, এটা লেখা আছে। বলো তো ইন্টিগ্রেশন সাইনের মাঝখানে এই গোল্লাটা কেন দেওয়া হইলো? একটা পূর্ণ চক্র, ক্লোজ ইন্টিগ্রাল, মানে দেখো উদাহরণ দিয়ে বোঝায়, কার্নোট চক্রের ধাপ কয়টা? 4টা। তা আমি কোনো একটা ধাপের এন্ট্রপি হিসাব করলে কিন্তু হবে না, আমার পুরো চক্রের এন্ট্রপি হিসাব করতে হবে, না হলে আমি ওই সিস্টেমটার জাস্ট একটা পার্টের এন্ট্রপির পরিবর্তন পাবো, কিন্তু আমি টোটাল সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনটা পাবো না। যেমন দেখো এইখানে অলরেডি কিন্তু আমরা এন্ট্রপির পরিবর্তন হিসাব করছি, তাহলে এই সিস্টেমে 2 জায়গায় এন্ট্রপির পরিবর্তন হয়েছে, একটা হচ্ছে এর এন্ট্রপি কমছে আর এর এন্ট্রপি বাড়ছে। টোটাল সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এর এন্ট্রপির পরিবর্তন প্লাস এর এন্ট্রপির পরিবর্তন। আমি যদি জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ফুল সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনটা আমি পাইতাম না। তাহলে আমার কিন্তু পূর্ণ চক্র বা পূর্ণ সিস্টেমটাকেই দেখতে হবে, না হলে কিন্তু তুমি কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তনটা পাবা না। হয়তো একটা পার্টের পাবা, ক্ষুদ্র একটা পার্টের পাবা, ওইটা হলে কিন্তু আমাদের হবে না। আমাদের টোটাল সিস্টেম বা টোটাল চক্রের এন্ট্রপির হিসাবটাই করা লাগবে। এন্ট্রপি কতটুকু বাড়লো এই সিস্টেমে বা কতটুকু কমলো সেটা আমরা হিসাব করব। এবার বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, এটা দেখাও। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে, এটা ব্যাখ্যা করো। 2 মার্কের প্রশ্নে আসে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, এটা গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করো। তো দেখো খুব সহজ হিসাব। এখানে তাপ শক্তি রূপান্তরের ব্যাপারটাকে প্রশ্ন আবার করো। মানে তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে, তো এটাকে এটার সীমাবদ্ধতা কেন বলা হয়? যখনই ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা বাড়বে তখন রূপান্তরটা অক্ষম হয়ে যাবে, রূপান্তরের অক্ষমতাটাও বাড়বে, তাই না? ডিসঅর্গানাইজড হয়ে যাওয়া মানে কি? এখান থেকে তাপ এখানে চলে যাওয়া, তাহলে সেম টেম্পারেচারে চলে আসবে এক সময়, তাই কি না? বুঝতে পারছো? তাহলে ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার জন্য তাপশক্তি রূপান্তরের অক্ষমতা তৈরি হচ্ছে না। দেখো এখানে আরও অনেক কথাবার্তা আছে, আমি ভাবছিলাম একটু পরে বলবো, এখনই বলে দিতাম। হিট ডেথ অফ ইউনিভার্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হিট ডেথ অফ ইউনিভার্স, এটার অর্থ হচ্ছে পৃথিবীর তাপীয় মৃত্যু। বলতে কি বুঝো? পৃথিবীর তাপীয় মৃত্যুটা ঘটবে হচ্ছে এন্ট্রপি বাড়ার কারণে। এই যে এই সিস্টেমের কথা চিন্তা করো, স্বতঃস্ফূর্তভাবে এন্ট্রপিটা বাড়তেছে, এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে এন্ট্রপিটা বাড়তেছে, বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ যাচ্ছে। তাহলে পরিবেশে কিন্তু এখন বা পৃথিবীতে ভিন্ন ভিন্ন তাপমাত্রার বস্তু আছে, তাহলে যখনই 2টা ভিন্ন ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনবা তখন বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপের প্রবাহ ঘটবে। তাহলে এইভাবে এই যে তাপশক্তির এই রূপান্তরটা যদি ঘটতেই থাকে তাহলে সেম তাপমাত্রায় বা তাপীয় সমতায় আসার প্রবণতাটা বাড়বে না, এবং যখনই তারা তাপীয় সমতায় আসবে তখন কিন্তু তাপশক্তির রূপান্তর সম্ভব হবে না। আমি এই যে পানি গরম করতেছি, বা সাপোজ চিন্তা করো পানি গরম করলাম, পানি গরম করে সেই পানিটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম, পানি গরম করার পরে ঠান্ডা করছি, মানে রেখে দিয়েছি, আস্তে 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 ঠান্ডা হয়ে গেছে। তাহলে ঠান্ডা হয়ে গেলে কি হয়েছে? এই তাপটা কোথায় ছাড়ছে? পরিবেশে ছাড়ছে। গরম পানির তাপমাত্রাটা বেশি ছিল আর পরিবেশের তাপমাত্রাটা কম ছিল, তাহলে গরম পানি তাপ ছাড়ছে, পরিবেশ সেই তাপটাকে ক্যাচ করছে, গ্রহণ করছে। তাহলে নিম্ন তাপমাত্রায় গ্রহণ করছে আর উচ্চ তাপমাত্রা থেকে তাপ ছাড়ছে। তাহলে হিসাব নিকাশ করলে বলো এই হিসাবটা প্লাস হতো না মাইনাস হতো? প্লাস হতো। তাহলে দেখো তো স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনা ঘটতেছে না পৃথিবীতে? প্রতিনিয়ত প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ক্ষণে এই ঘটনাটা ঘটতেছে না? তাহলে এই কারণে পরিবেশের এন্ট্রপি বাড়তেছে। এই পরিবেশের এন্ট্রপি বাড়া মানেই হচ্ছে তাপশক্তি রূপান্তরের অক্ষমতাটা বৃদ্ধি পাওয়া। তাহলে এমন একটা সময় আসবে, মানে এটা কি হচ্ছে যে এর তাপমাত্রাটা কমতেছে, এর তাপমাত্রাটা বাড়তেছে, মানে সব কিছু সেম টেম্পারেচার লেভেলে আসতেছে। এভাবে এরকম সেম টেম্পারেচারের লেভেলে আসতে আসতে পৃথিবী দেখা যাবে কি একটা সময় সমস্ত কিছুই তাপমাত্রার সেম লেভেলে চলে আসবে, একই তাপমাত্রায় চলে আসবে। যখনই একই তাপমাত্রায় চলে আসবে তখন তোমার কাছে ইঞ্জিন থাকা সত্ত্বেও, তোমার কাছে কার্যনির্বাহক বস্তু থাকা সত্ত্বেও, তোমার কাছে একটা মনে করো যে তাপ ইঞ্জিনের মডেল থাকা সত্ত্বেও তুমি কখনোই কোনো একটা বস্তু থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে নিয়ে অন্য বস্তুতে সেই তাপটা ছাড়তে পারবা না। কেন পারবা না? তুমি কার্নোট ইঞ্জিনের কথা চিন্তা করো। কার্নোট ইঞ্জিনের তাপ হচ্ছে তাপমাত্রা বেশি, তাপগ্রাহকের তাপমাত্রা কম। আচ্ছা, 2টার তাপমাত্রা সেম ধরো,
তাপ উৎস তাপ গ্রাহক দুইটা তাপমাত্রা সেম, তাহলে তুমি উৎস থেকে তাপ গ্রহণও করতে পারবে না আর গ্রাহকে গিয়ে সেই তাপটা বর্জনও করতে পারবে না। তাহলে তুমি কি ওই শক্তি দিয়ে কাজ করতে পারবে? এবার বলো। আমি কি করতেছিলাম, আগে গ্রহণ করে কিছুটা ছাড়তেছিলাম, ছাড়তে হবে, না ছাড়লে কারণ কি বলতেছে, আমি যদি না ছাড়ি, তাপ যদি কিছু পরিমাণ না ছাড়ি, তাহলে আমি কাজ করতে পারবো না, কাজ করার জন্যই আমার ছাড়তে হবে। ঠিক আছে, পুরাপুরি কখনোই কাজে রূপান্তরিত করা সম্ভব না। তা আমি মনে করো তাপই ছাড়তে পারতেছি না, তাপ গ্রহণ করে নিয়ে আসলাম, উৎস থেকে তাপ গ্রহণ করে নিয়ে আসলাম, কিন্তু তাপ ছাড়ার জায়গা পাচ্ছি না, তাপ ছাড়া সম্ভব হচ্ছে না, কারণ উৎস এবং গ্রাহক সব সেম টেম্পারেচারে চলে আসছে, যেখান থেকে তাপ নিব, যাকে তাপ দিব, সবই সেম টেম্পারেচারে চলে আসছে। তাহলে কি আমি ইঞ্জিন দিয়ে কাজ করাইতে পারবো? তাহলে ওই ইঞ্জিন দিয়ে আমি কাজ পাবো না, সেই কাজকে অন্য কোনো শক্তিতে, যান্ত্রিক শক্তিতে আমি রূপান্তর করতে পারবো না। তাহলে দেখো, ইঞ্জিন থাকা সত্ত্বেও, চক্র থাকা সত্ত্বেও, মডেল থাকা সত্ত্বেও, কার্যনির্বাহক বস্তু থাকা সত্ত্বেও আমি তাপশক্তি রূপান্তর করতে পারতেছি না। তো এই যখনই আমি তাপশক্তি রূপান্তর করতে পারবো না, মানে তাপশক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে পারবো না, তখন আসলে পরিবেশের তাপীয় মৃত্যু ঘটবে, অর্থাৎ হিট ডেথ অফ ইউনিভার্স, পরিবেশের বা পৃথিবীর তাপীয় মৃত্যু ঘটবে। তো আসে 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে যে পৃথিবীর তাপীয় মৃত্যু বলতে কি বুঝি। এখন বলো তো, পৃথিবীর তাপীয় মৃত্যু হওয়া কি ভালো? এটা হওয়া কি ভালো? এটা হওয়া ভালো না। এখন এটা কেন হচ্ছে? এই যে এন্ট্রপিটা বাড়তেছে, এর কারণে এটা হচ্ছে, এই যে ডিসঅর্গানাইজড হয়ে যাওয়ার প্রবণতাটা বাড়তেছে, ফলে এন্ট্রপিটা বাড়তেছে, আর পৃথিবী দিনকে দিন হিট ডেথ অফ ইউনিভার্স এই প্রক্রিয়ার দিকে মানে ধাবিত হচ্ছে। তো এই জিনিসটা হ্যাঁ বাড়তেছে না, বৈশ্বিক উষ্ণতা হচ্ছে না। তো এই কারণে দেখো, এন্ট্রপিটা এই বৃদ্ধি হওয়ার কারণে এই হিট ডেথ অফ ইউনিভার্স এই ঘটনাটা ঘটবে এক সময়। তো তখন আসলে হিট ডেথ অফ ইউনিভার্স ঘটলে তো পৃথিবীতে জীবের অস্তিত্বও থাকবে না, আমরা শক্তি রূপান্তরও করতে পারবো না, তাপশক্তিকে অন্য শক্তিতে রূপান্তরও করতে পারবো না। তো এই যে পৃথিবী মানে মনে করো যে ধ্বংস হয়ে যাওয়ার, এটাও একটা কারণ, হিট ডেথ অফ ইউনিভার্স এটাও একটা উল্লেখযোগ্য কারণ। বোঝা গেছে? এটা কিন্তু 2 মার্কের প্রশ্নে আসে। তো আমরা যেটা ব্যাখ্যা করতে চাচ্ছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, কিভাবে ব্যাখ্যা করা যায়? দেখো, খুব সহজ হিসাব। তাহলে এন্ট্রপির হিসাবটা ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি না? কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ডিকিউ এর মান কত হয়? ডিকিউ এর মান হয় 0। তাহলে 0 ডিভাইডেড বাই টি। তাহলে অতএব ডিএস ইকুয়াল টু 0 বা ডেল এস যাই বলো না কেন, এটা সমান সমান 0। তাহলে এন্ট্রপি কত হইল? না, এন্ট্রপি 0 হইল না। দেখো, মারাত্মক ভুল কিন্তু এটা। আমি যদি বলি এন্ট্রপি 0 হয়ে গেল, কথাটা ভুল। এন্ট্রপির পরিবর্তনটা 0 হলো, তার মানে এন্ট্রপি আগেও যা ছিল এখনো তাই, এন্ট্রপি বাড়েও নাই কমেও নাই। তাহলে কি আছে? স্থির, ধ্রুবক আছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। তো এই জিনিসটাকে আমাকে বলে যে ব্যাখ্যা করো। 2 মার্কের প্রশ্নে আসলে আমরা এইভাবে ব্যাখ্যা করব। বোঝা গেছে? এবার আর একটা প্রমাণ, সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। এন্ট্রপির হ্যাঁ এইটুকু দেখাই দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এন্ট্রপি বলতেছি না তো, আমরা এন্ট্রপির পরিবর্তন বলতেছি, এটাকে এন্ট্রপি বলতেছি না। আমি যদি বলি এন্ট্রপি 0, ভুল, মারাত্মক ভুল। ঠিক আছে, না না, তখনই বলতে পারি কারণ একটা পয়েন্টের 0। কোনো একটা পার্থক্যে, বিভব পার্থক্যকে কোনো একটা বিন্দুর বিভব বলতে পারতেছো কেন? কারণ অসীমের বিভবটা হচ্ছে 0, এই কারণে বলতে পারতেছো। কিন্তু এখানে তো তা না। ঠিক আছে, মনে করো ডেল এস ইকুয়াল টু হচ্ছে S1 মাইনাস S2। এখন S2 কি 0? কেউ বলছে তোমারে? তাহলে S2 যদি 0 হতো তাহলে আমি বলতে পারতাম ডেল এস মানেই হচ্ছে 1 নং পয়েন্টের এন্ট্রপি, কিন্তু তা তো আমি বলতে পারবো না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। পরিবর্তন সর্বদা ধনাত্মক, মানে পরিবেশের যে কোনো তাপগতীয় সিস্টেমের ক্ষেত্রে পরিবেশের এন্ট্রপিটা বাড়তেছে। তো এটা আমরা কিভাবে দেখাইতে পারি? দেখো, মনে করো এইটা হচ্ছে একটা বস্তু, অলরেডি না এই ব্যাখ্যাটা আমরা দেখাইছি, এখন জাস্ট মানে ডেরিভেশন করতে হবে এই আর কি। তো আমি এটা মেনশন করলাম T1 ইজ গ্রেটার দেন T2, T1 এর তাপমাত্রাটা বেশি, T2 এর তাপমাত্রাটা কম। তাহলে এই দুইটাকে তাপের সংস্পর্শে আনলে T1 থেকে T2 দিকে তাপ যাবে না। ধরো ডিকিউ পরিমাণ তাপ গেল, খুবই ক্ষুদ্র পরিমাণ তাপ গেল, D1 ছাড়লো আর T2টা গ্রহণ করে নিল। তাহলে এই ক্ষেত্রে T1 তাপ ছাড়ছে, তার মানে T1 ছাড়ছে, ঠান্ডা হয়েছে, তাপমাত্রা কমে যাবে, এর এন্ট্রপিটা হ্রাস পাবে। আর এ তাপ গ্রহণ করতেছে, এর তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা বেড়ে গেলে এন্ট্রপিটা বেড়ে যাবে। ওই যে তুমি বলছিলে যে তাপমাত্রা বাড়বে কিভাবে, দেখো তো তাপমাত্রা যদি যদি তাপ গ্রহণ করে, এর টেম্পারেচার বাড়বে না, ফলে এন্ট্রপি দেখো এর এন্ট্রপিটা বাড়তেছে। তো এই ক্ষেত্রে T1 এর জন্য এন্ট্রপি হ্রাস, এন্ট্রপি হ্রাস। তাহলে এন্ট্রপি হ্রাস, এটাকে আমি বললাম DS1, দ্যাট ইজ ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে T1। আচ্ছা বলো, T1 তাপ ছাড়ছে না গ্রহণ করছে? তাহলে ডিকিউ এর আগে কি লিখতে হবে? ডিকিউ এর আগে মাইনাস লিখতে হবে। দেখো খেয়াল করো, ডিকিউ এর আগে মাইনাস বলে এই এন্ট্রপির পরিবর্তনটাকে, এটাকে আমি বলতেছি এন্ট্রপিটা কমে গেছে, অর্থাৎ হ্রাস হয়েছে।
ঠিক আছে, এখন তুমি বলতে পারো কেন ওই যে টি এর মানটা যদি মাইনাস হতো তাহলে মাইনাসে তো প্লাসও হতে পারতো না, এই টি এর মানটা মাইনাস হতে পারে না। ঠিক আছে, টি এর মানটা কি মাইনাস হতে পারে? কেন মাইনাস হতে পারে না? অনেকে চিন্তা করতে পারো না, মাইনাস সাপোজ -10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে না? -20 ডিগ্রি সেলসিয়াস হতে পারে না? না, পারে না, কারণ এটা কেলভিন স্কেলের হিসাব। তুমি যে হিসাবটা করতেছো জুল পার কেলভিন, এখানে তুমি ডিগ্রি সেলসিয়াস নিয়ে হিসাব করতেছো না, এসআই একক নিয়ে হিসাব করা যাবে না। তাহলে এখানে সরি এসআই একক বলতেছি, এসআই একক ছাড়া হিসাব করা যাবে না, এসআই একক নিয়েই হিসাবটা করতে হবে, অর্থাৎ কেলভিন এককে নিয়েই হিসাবটা করতে হবে। এইবার তুমি বলো এটা কখনো মাইনাস হতে পারে? কারণ কেলভিন এককে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0, তো 0 তো হয় না, 0 তো পরম শূন্য তাপমাত্রা হয়, এটা হবে না। তাহলে T1 এর জন্য এন্ট্রপি হ্রাস, এবার T2 এর জন্য এন্ট্রপি কি হবে? বৃদ্ধি। এই বৃদ্ধিটাকে বললাম DS2, তাহলে এটা হচ্ছে dQ/T2, বৃদ্ধি বলে এটা প্লাস। এখন আমি চাইতেছি এই সিস্টেমের টোটাল এন্ট্রপির পরিবর্তনটা হিসাব করব, দ্যাট ইজ DS। তাহলে DS1 প্লাস DS2 যোগ করে দাও, dQ মাইনাস dQ/T1 প্লাস dQ/T2। একটু বোর্ডে দেখো, এখন লিখবা না, দেখো তাকাও। dQ-টাকে কমন নেওয়া যায়, নিয়ে নাও কমন, dQ কমন নিয়ে নিলাম, 1 মাইনাস T2 মাইনাস 1/T1, 1/T2 মাইনাস 1/T1। ওকে, এবার এখানে কি কি বলা ছিল, কি মেনশন করা ছিল? T1 ইজ গ্রেটার দেন T2, 1/T1 1/T2। বলো, এই যে অসমতা ঘুরে যাবে, তাহলে এই ক্ষেত্রে 1/T2 ইজ গ্রেটার দেন 1/T1। তাহলে 1/T2 বড়, বাংলায় লিখলাম বড় ছোট, তাহলে বড় থেকে ছোট বিয়োগ হলে সেটা ধনাত্মক না ঋণাত্মক? তাহলে এই মানটা হচ্ছে ধনাত্মক, পজিটিভ। তাহলে পজিটিভ হলে এন্ট্রপি বাড়ে না কমে? এই যে দেখো এন্ট্রপি বাড়ে, এন্ট্রপির পরিবর্তন সর্বদাই ধনাত্মক। তাহলে তাপগতীয় যত সিস্টেম হোক না কেন, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী যাই হোক না কেন, এন্ট্রপি হয় শূন্য হবে। তাই ভালো করে শোনো, ভালো করে শোনো, এন্ট্রপি হয় শূন্য হবে, নয়তো এন্ট্রপি বাড়বে, যে কোনো স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তী বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এন্ট্রপির পরিবর্তন শূন্য, অর্থাৎ এন্ট্রপি স্থির আছে, আর এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, অর্থাৎ এন্ট্রপিটা বাড়ছে, বাট এন্ট্রপিটা কখনোই কমবে না। একটা স্বতঃস্ফূর্ত সিস্টেমের জন্য তুমি কখনো এন্ট্রপিটাকে কমাইতে পারবে না। তাহলে স্বতঃস্ফূর্তভাবে পরিবেশের এন্ট্রপি এমনি বাড়বে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি? আপনা আপনি ঘটে। ঠিক আছে, তাহলে স্বতঃস্ফূর্ত যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে পরিবেশের এন্ট্রপি বাড়বে, এটাই কিন্তু আমরা এখানে দেখাইলাম। ক্লিয়ার? এই বুঝতে পারছো পিছনে? বলো হুজুর, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এন্ট্রপি কি হয়? বাড়ে। তো আমাদের 2 মার্কের প্রশ্নে আসলে দেখাইতে বলবে, কিন্তু এইভাবে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো। অলরেডি না এই হিসাবটাই আমরা করছিলাম, কোথায় বলো তো? এই যে এখানে হিসাব করছিলাম, এখানে নিউমেরিক্যাল মান দিয়ে হিসাব করছিলাম, সেটা এখন ডেরিভেশনের মাধ্যমে হিসাব করলাম। তাহলে এবার তুমি আমার একটু ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? খুব সুন্দর করে বুঝাই দিবা। মনে করো এই যে 1 কাপ চা, ঠিক আছে, এটা 1 কাপ চা ধরো, এই যে 1 কাপ চা, গরম 1 কাপ চা, এটা আমি এই টেবিলে রেখে দিলাম। ঠিক আছে, যে মাঝে মাঝে সাপোজ চা খাই না আমি, তো মনে করো যে চা খাইতে ভুলে গেছি, রেখে দিলাম টেবিলে। হ্যাঁ, তো টেবিলে রেখে দিলে বলো পরিবেশের এন্ট্রপি বাড়বে নাকি কমবে? বলো, বাড়বে। এবার আমরা বুঝাই দাও কেন বাড়তেছে, ম্যাথমেটিক্যালি বুঝাই দিবা, শুধু ভুং ভাং বাংলা কথা লিখলে হবে না। তাপমাত্রা কখনো পরিবেশে যায়? তাপ, তাহলে এবার বুঝাই দিবা এইভাবে, দেখো এটা ধরো T1, পরিবেশ সেটা হচ্ছে T2, তাহলে এটা গরম, পরিবেশ ঠান্ডা। তাহলে আমি যদি 1 কাপ চা এনে রেখে দিই, তাহলে আস্তে 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 ঠান্ডা হচ্ছে, তার মানে তাপটা পরিবেশে ছাড়তেছে। তাহলে T2 তাপমাত্রার পরিবেশ মানে এইখানে এই যে T1 T2 ছিল না, এটা হচ্ছে চায়ের কাপ, ঠিক আছে, এটা হচ্ছে সেই চায়ের কাপ, আর এটা হচ্ছে পরিবেশ, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এইখান থেকে তাপ যাচ্ছে কোথায়? পরিবেশ, এই যে DQ পরিমাণ তাপ যাচ্ছে। তাহলে ম্যাথমেটিক্যালি দেখাবে, এটা 2 মার্কের একটা প্রশ্ন, যে 1 কাপ গরম চা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তাহলে এন্ট্রপির কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটা ব্যাখ্যা করো। তাহলে এন্ট্রপি বাড়তেছে এবং ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে যে তোমার এন্ট্রপিটা বাড়তেছে, এটা উচ্চ তাপমাত্রা, এটা নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা থেকে তাপ ছাড়তেছে, নিম্ন তাপমাত্রায় তাপ গ্রহণ করতেছে, তাহলে এর এন্ট্রপি হ্রাস পাচ্ছে, এর এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। তুমি যোগ করে দেখাবা টোটাল এই সিস্টেমে আসলে এন্ট্রপিটা বাড়তেছে। ঠিক আছে, এন্ট্রপিটা দেখো শূন্য হইতে পারতো, এখানে শূন্য হইতে পারতো, এখানে আমরা হিসাব নিকাশ করছিলাম না, শূন্য হইতে পারতো। কখন বলো তো? যদি এমন হইতো এও যে তাপমাত্রায় তাপ ছাড়তেছে, এও সেই তাপমাত্রায় তাপ গ্রহণ করতেছে, এইটা যদি হইতো তাহলে এন্ট্রপিটা শূন্য হতে, এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হতে পারতো। কিন্তু এটা কি সম্ভব? যে তাপমাত্রায় তাপ ছাড়বে সেই তাপমাত্রায় তাপ গ্রহণ করবে, এটা কি সম্ভব? এই যে সম্ভব না, এটা সম্ভব না, তার মানে এন্ট্রপিটা কমা সম্ভব না, স্বতঃস্ফূর্তভাবে এন্ট্রপিটা বাড়বেই। ঠিক আছে, এন্ট্রপিটা দেখো স্থির থাকাও
সম্ভব না। আর একটা প্রক্রিয়া আছে, মানে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা একটা সিস্টেমে যদি পূর্ণচক্র চিন্তা করো তাহলে এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হতে পারে, সেটা হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ বর্জনের জন্য। ঠিক আছে, আমি মুখে মুখে বলতেছি, তোমরা বুঝবা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কিসে পরিণত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। পূর্ণচক্র, এখান থেকে এখানে গেলা, তারপর এখান থেকে আবার এখানে ফেরত আসবা। ঠিক আছে, পূর্ণচক্র হিসাব করো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ সুপ্ত তাপ গ্রহণ করে, ডিকিউ ইকুয়াল টু কি বলো তো? MLF। ঠিক আছে, সুপ্ত তাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো কোন তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে দেখো ডিকিউ ডিভাইডেড বাই 0 মানে 273। এ তাপ বর্জন করতেছে মাইনাস। এবার আবার তুমি পূর্বে ফেরত যাও, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে চলে যাও। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি সেম পরিমাণ তাপটাকে এবার বর্জন করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। তাহলে বর্জন করবে, তাই না? এ তো গ্রহণ করতেছিল, সরি আমি এখানে মাইনাস দিছি, এ গ্রহণ করতেছিল, এ গ্রহণ করে তো পানিতে পরিণত হয়েছে, তাহলে এটা প্লাস। আরে বর্জন করে বরফে পরিণত হবে, তাহলে সেটা হবে মাইনাস। কত? 273। এবার এই দুইটা যোগ করো, যোগ করলে কত? 0। কেন এটা হইলো? কারণ একই তাপমাত্রা। ঠিক আছে, এই একটা প্রক্রিয়া আছে। সুপ্ত তাপ গ্রহণ বর্জনের জন্য যদি একটা পূর্ণচক্র চিন্তা করো তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রপিটা স্থির থাকে, এছাড়া এন্ট্রপি স্থির থাকতে পারবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, আর কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি স্থির থাকতে পারবে না, এন্ট্রপি সর্বদাই বাড়বে। দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি লিখলেন, কি সুন্দর করে লিখলেন, এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক, কিন্তু যা লিখলেন তা হইল না। কিভাবে হইল না? এই যে T1 এর জন্য এন্ট্রপি হ্রাস, এন্ট্রপির পরিবর্তনটা কি আসছে? ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। তাহলে তুমি আমাকে প্রশ্ন করবে না কি লিখলেন ভাই আর কি হইল? এটা হচ্ছে টোটাল একটা পূর্ণ সিস্টেমের কোনো একটা পার্ট, জাস্ট একটা পার্ট। এই একটা পার্ট নিয়ে কিন্তু সিস্টেম না, তার সাথে এটাও আছে। তাহলে এরকম যদি কোনো একটা সিস্টেমের ক্ষুদ্র 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 অনেকগুলো পার্ট হয়, কোনো একটা পার্টে হয়তো এন্ট্রপি কমতেও পারে। কিন্তু তুমি পূর্ণ চক্রের জন্য যদি চিন্তা করো, পূর্ণ সিস্টেমটার জন্য যদি চিন্তা করো, তাহলে এন্ট্রপি সর্বদা বাড়বে। সব কনফিউশন কিন্তু ক্লিয়ার করবে। ঠিক আছে, এবার আমরা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির হিসাব করব। চলো। এন্ট্রপি কি অঙ্ক দিবে? তা তো অঙ্কই করি না, এতক্ষণ তো এন্ট্রপির হিসাব বললাম। দেখি শেষ করি। হ্যাঁ অবশ্যই, ফ্রিজ লাগবে, এসি লাগবে। বাহ্যিক শক্তি ছাড়া তো তুমি এন্ট্রপি কমাইতে পারবা না। ফ্রিজের মধ্যে বসে থাকবা, এন্ট্রপি কমে যাবে, দেখবা বয়সও কমে গেছে। বলো বলো বলো। হ্যাঁ কেন? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি তো মারবো এখন তোরা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয় না? বলো, পানি হয় না? বলো, 2 কেজি বরফকে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি করবে। বলো কয় ধাপে তাপের গ্রহণ হবে? বলো বলো কয় ধাপে, কয় ধাপে সে যাবে ওখানে? পানি থেকে না, 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি থেকে বরফ হবে। প্রথমে -2 ডিগ্রি ছিল বরফ, সে 0 ডিগ্রিতে আসবে, ms ডেল্টা থেটা। তারপরে 0 ডিগ্রি তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি তাপমাত্রার পানি হবে, mlf। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। 3 ধাপ। হয়েছে? শেষ তো পড়া? এই শুরু কেবল, পড়া কেবল শুরু না। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি হিসাব। এন্ট্রপি হিসাব আজকে লাস্ট পড়া, একটু পড়ো। এরপরে তো ছুটি, এই যে আগেই ঘোষণা দিয়ে দিলাম, ছুটি। পরের দিন ছুটি, পরের দিন ছুটি। ঠিক আছে, দেখি 5 তারিখ পড়ানো যায় কিনা সেটা দেখবো, কিন্তু পরের দিন ছুটি। আচ্ছা দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির হিসাব করবে এবার। তো দেখো, এটা হচ্ছে কার্নোট চক্রের তাপ উৎস। কেন আমি কার্নোট চক্রের কথা চিন্তা করলাম? কি প্রক্রিয়া? এই প্রত্যাবর্তী প্রক্রিয়ার কথা মানে বললেই আমার স্বপ্নেই মানে চোখের সামনে ভেসে ওঠে হচ্ছে কার্নোট ইঞ্জিন। ঠিক আছে, কার্নোট চক্র, এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী চক্র।
তাপ উৎসের টেম্পারেচার হচ্ছে T1, গৃহীত তাপ Q1, কে গ্রহণ করছে? সিস্টেম, মানে ইঞ্জিন আর কি। তো এটা হচ্ছে আর দিয়ে কি বোঝাচ্ছি বলো তো? রিভার্সিবল প্রসেস, অর্থাৎ প্রত্যাবর্তী চক্র। তাপ বর্জন করলো Q2, কোথায়? তাপ গ্রাহকে। এটা হচ্ছে তাপ গ্রাহক। এই তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2, আর ফাঁক তাহলে এইটুকু হচ্ছে কাজ, Q1 মাইনাস হচ্ছে Q2। এবার এটা হচ্ছে প্রত্যাবর্তী একটা চক্র, কার্নোট চক্র, কোনো দোষ ত্রুটি নাই, মানে অন্য কোনোভাবে শক্তির কোনো লস নাই। আমরা সিলিন্ডার যে গ্যাস সিলিন্ডারটা এখানে ব্যবহার করতেছি, সেই গ্যাস সিলিন্ডারের পিস্টনের ওঠানামায় কোনো ঘর্ষণের শক্তি ব্যয় হচ্ছে না, ফ্রিকশনলেস। তাহলে শুধুমাত্র গৃহীত তাপ Q1, তার কিছুটা ছাড়লো, Q2 ছাড়লো, আর বাদবাকিটা দিয়ে সে কাজ করলো। এছাড়া অন্য কোনো দোষ ত্রুটি এখানে নাই, মানে এছাড়া কি এর কোনো দোষ ত্রুটিই নাই, একেবারে প্রত্যাবর্তী, যেখান থেকে যাত্রা শুরু আমি পুরাপুরি সেখানে ফেরত যাইতে পারবো, এবং পুরো চক্রে তাপ ও কাজের যোগফলটা হবে 0। ঠিক আছে, এবার খেয়াল করো, এর আমি এন্ট্রপি হিসাব করবো, ইঞ্জিনের সাথে একটু কথাবার্তা বলবো। জিজ্ঞেস করলাম ইঞ্জিনের এন্ট্রপি বলতেছি, কর্মদক্ষতা, এটা হিসাব করবো। তো জিজ্ঞেস করলাম ইঞ্জিনের কর্মদক্ষতা কত? তো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কৃত কাজ, আউটপুট। তাহলে আউটপুট W ডিভাইডেড বাই Q1, Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 কি হিসাবে আসবে? 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, এটা আসবে। এটা আমরা গত ক্লাসে হিসাব করছি। এবার ইঞ্জিনটাকে দেখলাম যে ইঞ্জিনটা হচ্ছে রিভার্সিবল, অর্থাৎ প্রত্যাবর্তী কার্নোট চক্র। তাহলে আমরা এই হিসাবটাকে আরেকটু সামনে আগাইতে পারি। W ডিভাইডেড বাই Q1, W এর মানটা বসাই দিলাম। কার্নোট চক্রে কৃত কাজের টোটাল মান, বিশাল একটা সূত্র ছিল, NR T1 লন V2 ডিভাইডেড বাই V1 প্লাস T2 লন V4 ডিভাইডেড বাই V3। তাহলে ওইখান থেকে মানটা বসাইলাম, Q1 এর মানটা বসাইলাম, বসাই হিসাব নিকাশ করে দেখো তো আমি আরেকটু সামনে আগাইছিলাম না, 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 পেলাম। তো এই দুইটা সূত্র তো একই সূত্র নাকি? এখান থেকেই তো এখানে আসছে। তাহলে আমি কার্নোট চক্রের জন্য বলতে পারি না, এটা তুলনা করে বলতে পারি না যে Q2 ডিভাইডেড বাই Q1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1। এটাকে আমি আরেকটু সাজাই এভাবে লিখতে পারি, Q2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই T1। এটা কিন্তু গত ক্লাসের কথাবার্তা। তাহলে কার্নোর প্রত্যাবর্তী চক্রের জন্য আমি এটা বলতে পারি Q সমানুপাতিক হচ্ছে T। এটা হচ্ছে কার্নোর প্রত্যাবর্তী চক্রের জন্য শর্ত এটা, যে কোনো একটা চক্র প্রত্যাবর্তী কিনা, কার্নোর চক্র বা একটা তাপ ইঞ্জিন প্রত্যাবর্তী কিনা, এটা যাচাই বাছাই করতে বললে এটা দেখবা। ঠিক আছে, যদি Q2 ডিভাইডেড বাই T2 এর অনুপাত Q1 ডিভাইডেড বাই T1 এর অনুপাতের সমান হয়, বা Q2 ডিভাইডেড বাই Q1 T2 ডিভাইডেড বাই T1 এই রেশিও যদি সমান হয়, তাহলে সেই প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, বুঝতে পারছো? এবার খেয়াল করো, আমরা এগুলা হিসাব করতে চাই না, কি হিসাব করতে চাইছিলাম? এন্ট্রপি হিসাব করতে চাইছিলাম। তাহলে দেখো কার্নোট চক্রে ধাপ কয়টা? 4টা। এরকম 4টা ধাপ ছিল। সমষ্ণ প্রসারণ ধাপ, এই ধাপে উৎস থেকে T1 তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে হচ্ছে Q1 পরিমাণ। এই ধাপে DQ ছিল হচ্ছে 0। এই ধাপে তাপ বর্জন করে কতটুকু? Q2। কোথায় বর্জন করে? গ্রাহকে, T2 তাপমাত্রার গ্রাহকে। আর এই ধাপে তাপের পরিবর্তন 0। তাহলে 4টা ধাপের এন্ট্রপি আমার হিসাব করতে হবে। তাহলে আসলে আমি প্রথম ধাপের এন্ট্রপিটা হিসাব করি, যে প্রথম ধাপের এন্ট্রপির পরিবর্তন, এটাকে আমি বললাম DS1। তাহলে Q ডিভাইডেড বাই T, DQ ডিভাইডেড বাই T আর কি, এখানে গৃহীত তাপ কত? Q1, সিস্টেম গ্রহণ করছে। তাহলে আগে তুমি প্লাস মাইনাস বসাও না, আগে আমরা মানটা লিখি আর কি, Q1 ডিভাইডেড বাই T1। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে DS2 0, আর ভেঙে লিখলাম না, কেন 0? কারণ DQ 0 তো 0। আচ্ছা, তৃতীয় ধাপের ক্ষেত্রে DS3, এটা হচ্ছে Q2 পরিমাণ তাপ ছাড়লো T2 তাপমাত্রার তাপ গ্রাহকে, তাহলে T2 ডিভাইডেড বাই Q2 ডিভাইডেড বাই T2। আর চতুর্থ ধাপ DS4, সেটা হচ্ছে 0, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তা আমার কিন্তু শুধু 1-2টা ধাপের এন্ট্রপি হিসাব করে টোটাল সিস্টেমের এন্ট্রপি বললে হবে না, সবগুলো হিসাব করে যোগ করে মোট সিস্টেমটার এন্ট্রপির পরিবর্তনটা বের করতে হবে। তাহলে DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4 লিখলাম। DS1টা হচ্ছে Q1। আচ্ছা দেখো, একটু দেখো, এই ক্ষেত্রে এই এন্ট্রপিটা, এটা বলো বাড়ছে না কমছে? দেখো সিস্টেম, ভালো করে খেয়াল করো, সিস্টেম উৎস থেকে তাপ গ্রহণ করলো, কেউ লিখো না, লিখলে কিচ্ছু বুঝবে না। সিস্টেম উৎস থেকে তাপ গ্রহণ করলো, উৎস T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, তাহলে এটা প্লাস। এখানে এই সিস্টেম তাপগ্রাহকে বর্জন করলো, Q2 পরিমাণ তাপ বর্জন করলো T2 তাপমাত্রার তাপগ্রাহকে, তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা হবে মাইনাস, আর এটা হবে প্লাস। ঠিক আছে, এটা হবে, ভালো করে খেয়াল করো, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। কেন? আমি সিস্টেমের হিসাব করি নাই,
এটা যে সিস্টেমের হিসাব না, আমি পরিবেশের কাছে দায়বদ্ধ। আমি দেখতেছি এই ইঞ্জিনটা পরিবেশের জন্য ভালো না খারাপ, মানে পরিবেশের এন্ট্রপি বাড়ায় না কমায়, নাকি পরিবেশের এন্ট্রপি স্থির রাখে, এইটা আমি দেখতেছি। তাহলে হিসাবটা বের করতেছি পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই হিসাবটা আমি করতেছি। তাহলে এই হিসাবটা এই আমি যে একটু আগে যেটা বলতেছিলাম সেটা কিন্তু আসলে এই সিস্টেমের কথা, সিস্টেমেরটা আমি বলবো না, আমি বলবো পরিবেশের কথা, যে পরিবেশের এন্ট্রপির কি হচ্ছে, কার্যনির্বাহক বস্তুর না, পরিবেশের এন্ট্রপির কি চেঞ্জ হচ্ছে। তাহলে পরিবেশের এবার দেখো ভালো করে বোঝো, পরিবেশ বাইরে পরিবেশ, সেই পরিবেশ একে তাপ দিছে, পরিবেশ থেকে অর্থাৎ উৎস থেকে Q1 পরিমাণ তাপ সে নিছে, পরিবেশ দিছে। তাহলে পরিবেশ ছাড়ছে, ভালো করে বোঝো, উৎস কি করছে, উৎস থেকে তাপ নিয়ে নিল, এই যে উৎস থেকে তাপ নিয়ে নিল, তাহলে কে ছাড়লো, উৎস ছাড়লো, এই যে উৎস ছাড়লো, বর্জন করলো, ঠিক আছে। তাহলে এ যখন বর্জন করলো, তাহলে এর জন্য পরিবেশের জন্য উৎসের জন্য এটা মাইনাস বর্জন। এবার আসো এর দিকে তাকাও, এই যে সিস্টেমটা কার্যচক্রের যে কার্যনির্বাহক বস্তুটা, সে তাপগ্রাহকে Q2 পরিমাণ তাপ দিচ্ছে, তাপ ছাড়ছে, তাহলে সেটা গ্রহণ করছে কে, তাপগ্রাহক গ্রহণ করে নিল, পরিবেশ গ্রহণ করে নিল কোন তাপমাত্রায়, T2 তাপমাত্রায় গ্রহণ করলো বলে Q2টা, বুঝতে পারছো। এবার এখানে মান বসাই, মাইনাস Q1 ডিভাইডেড বাই T1 প্লাস 0 প্লাস Q2 ডিভাইডেড বাই T2 প্লাস হচ্ছে 0। তাহলে একটু সাজাই গোছাই লিখলে Q2 ডিভাইডেড বাই T2 মাইনাস Q1 ডিভাইডেড বাই T1। একটু তাকাও, এবার হয়ে গেছে, হিসাব হয়ে গেছে। এই যে তাকাও, এখানে তাকাও, Q2 ডিভাইডেড বাই T2 Q1 মাইনাস Q1 ডিভাইডেড বাই T1। তাহলে এখানে মাইনাস করা, তাহলে এটা যা এটা তা, তাহলে যা থেকে তা বিয়োগ হলে কি হয়, শূন্য। তাহলে কি এন্ট্রপি কি থাকতেছে, স্থির থাকতেছে, যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপিটা স্থির থাকে। হয়েছে। এবার তুমি দেখবা বইতে উল্টা কাজ করছে, আমি পরিবেশের হিসাব করছি, বইয়ে সিস্টেমের হিসাব করছে, দিন শেষে কথা একই, ঠিক আছে, দিন শেষে কথাটা একই। কিভাবে একই, বইয়ের ক্ষেত্রে এখানে দিছে সিস্টেমের, তুমি যদি তাপ কার্যনির্বাহক বস্তুর কথা চিন্তা করো, সিস্টেমের কথা চিন্তা করো, তাহলে এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, এটা প্লাস আর এটা কি, তো একই তো কথা, দুইটা সমান, তো একটা প্লাস আর একটা মাইনাস যোগ করলে কি হবে, শূন্য। তাহলে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনও শূন্য, আবার পরিবেশের এন্ট্রপির পরিবর্তনও শূন্য। তার মানে সিস্টেমেরও এন্ট্রপি বাড়েও নাই কমেও নাই, পরিবেশেরও এন্ট্রপি বাড়েও নাই কমেও নাই, এন্ট্রপি স্থির আছে, এন্ট্রপি আগে যা ছিল এখনো তাই আছে। তাহলে বলো তো এটা পরিবেশের জন্য ভালো না খারাপ, ভালো। এই কারণে যে কারণকে এত বেশি মানে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা পরিবেশের জন্য ভালো, এটা পরিবেশ বান্ধব একটা তাপ ইঞ্জিন। এখন যদি পুরোপুরি কার্নোর চক্রের মতো আমি বানাইতে পারতাম কোনো তাপ ইঞ্জিন, তাহলে তো পরিবেশ বান্ধব হইতো। কিন্তু আমার দুর্ভাগ্য, ঠিক আছে, আমার দুর্ভাগ্য না, সবারই দুর্ভাগ্য, যে আমরা এই মডেলটাকে সামনে রেখে ইঞ্জিন বানাই, কিন্তু পুরোপুরি এই মডেলটা ইমপ্লিমেন্ট করা যায় না। কারণ দোষ ত্রুটি মুক্ত ইঞ্জিন আসলে বাস্তবে বানানো, প্র্যাকটিক্যালি বানানো যায় না, তার একটু দোষ ত্রুটি থাকবে। কি দোষ ত্রুটি, এই তোমরা সামনে বসে এরকম করতেছো কেন, হুড়োহুড়ি করতেছো কেন, ঠিক আছে, দাঁড়াও ভালো করে শোনো কথা। তো যেটা বলতেছিলাম, যে আমি যদি কোনো ইঞ্জিন বানাই, তাহলে সেই ইঞ্জিনের ত্রুটি থাকবেই, এই ত্রুটিটাকে আমি কোনোভাবেই নেগলেক্ট করতে পারবো না, ত্রুটিটাকে কোনোভাবে আমি ছাড়তে পারবো না, ওটা আমার সাথে লেগে থাকবে, ইঞ্জিন বানাইলে লেগে থাকবে। তো সেটাই আমরা একটু দেখি, যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির হিসাব। তাহলে আবার একটা তাপ ইঞ্জিন, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার তাপ ইঞ্জিন, তাপ উৎস, তার তাপমাত্রা হচ্ছে T1, এখান থেকে তাপ গ্রহণ করলো Q1, এটা হচ্ছে ইঞ্জিন। এবার এখানে দেখো IR লিখলাম, বলো বুঝাও আমার, IR মানে কি, ইনভার্স রিভার্সেবল না, ইরিভার্সেবল IR। আর এইটা হচ্ছে তাপগ্রাহক, যার তাপমাত্রা হচ্ছে T2, আর Q1 Q2 এর যে বিয়োগফলটা সেটাই হচ্ছে কাজ, W = Q1 - Q2। এবার আসো, এইটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার এন্ট্রপির হিসাব। এটা হচ্ছে অপ্রত্যাবর্তী একটা চক্র, মানে পুরোপুরি প্রত্যাবর্তন করতে পারে নাই, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে নাই, চাইছিল হয়তো প্রত্যাবর্তন করতে কিন্তু পারে নাই। অর্থাৎ বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করলে প্রতি ধাপে কাজ এবং তাপের যে যোগফলটা একটা পূর্ণ চক্রের জন্য, সেটা এবার আর শূন্য হয় না। এটা তখনই হবে না যখন পিস্টনের ঘর্ষণে কিছু শক্তি ব্যয় হবে। এবং দেখো ঘর্ষণ বল কেমন বল, অসংরক্ষণশীল বল। ঘর্ষণ সবসময়, সাপোজ
এ থেকে বিতে যাবা, ঘর্ষণ বিপরীত দিকে ক্রিয়া করবে। বি থেকে এতে ফেরত আসবা, ঘর্ষণ আবার বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে ঘর্ষণে কৃত কাজ সর্বদা মাইনাস হবে, যাওয়ার সময় মাইনাস, আসার সময় মাইনাস, পুনরুদ্ধার করা যায় না। কিন্তু এমন যদি হয়তো যাওয়ার সময় মাইনাস, আসার সময় আবার প্লাস, তাহলে যা হারাইলাম তাই আবার ফেরত পেলাম, পূর্ণ চক্রে লুপে শূন্য। কিন্তু ঘর্ষণে এটা হয় না। তো এরকম যদি ঘর্ষণে যদি কোনো শক্তি ব্যয় হয় বা ইঞ্জিন যদি অন্য কোনোভাবে শক্তির লস করে, মানে পরিবেশে কিছু পরিমাণ মনে করো যে শক্তি ছেড়ে দিল, পরিবেশের কিছু পরিমাণ শক্তি মনে করো লস করলো, তাহলে সেই ক্ষেত্রে সেটা আর কার্নোর ইঞ্জিনের মতো দোষ ত্রুটি মুক্ত একটা ইঞ্জিন হবে না। এটা তখন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হবে, দোষ ত্রুটি থাকবে, কিন্তু সেটা একটা তাপ ইঞ্জিন। তা আমি যদি জিজ্ঞেস করি, ইঞ্জিনের কাছে জিজ্ঞেস করি যে এই তোর কর্মদক্ষতা কত, তাহলে সে বলবে দেখো কর্মদক্ষতা হচ্ছে আউটপুট বাই ইনপুট, সহজ কথা, যা লস টস হচ্ছে তার হিসাব নিকাশ বাদ আমি দেখবো আউটপুট কত পাইলাম আর ইনপুটটা কত হইল। তাহলে আউটপুট বাই ইনপুট অর্থাৎ Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 মানে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 থাকবে। এইবার একটু আমার কথাগুলো ভালো করে শোনো। এর জন্য আমি দক্ষতার সূত্র কি এটা লিখতে পারবো? বলো না, এটা লিখতে পারবো না, এটা হবে না, কারণ এটা এবার প্রত্যাবর্তী চক্র, কার্নোর চক্র না, দোষ ত্রুটি আছে এর। তাহলে এর সাথে একটু কথা বলি। দেখো জিজ্ঞেস করলাম যে তোর দোষ ত্রুটি আছে, আছে, তাহলে তো তোর দক্ষতা কার্নোর চক্রের দক্ষতা হবে না। তো হ্যাঁ, তা তো হবেই না, তো কি হবে? এইটা হবে বললো। তা আমি চিন্তা করলাম যে আচ্ছা তোর কি কার্নো হইতে ইচ্ছা করে না, কার্নোর চক্র হইতে ইচ্ছা করে না? তো বলতেছে আমার তো করে, ইচ্ছা তো করেই। আচ্ছা তুই কার্নো হইতে পারবি কি হইলে? আমি ওর পরামর্শ দিলাম তুই দোষ ত্রুটিগুলো ত্যাগ কর, শক্তির লস টাস করিস না অন্য কোনোভাবে, তুই চেষ্টা কর কার্নো হওয়ার চেষ্টা কর। এবং দেখো সে তাপমাত্রা, কত তাপমাত্রার মধ্যে কাজ করতেছে, T1 থেকে T2 এই তাপমাত্রার মধ্যে কাজ করতেছে। তাকে আমি বললাম যে তুই এই যে 2 তাপমাত্রার মধ্যে কাজ করতেছিস, এই তাপমাত্রার মধ্যে তুই এই তাপমাত্রার মধ্যে কাজ করে তুই কার্নোর চক্র হইতে পারবি, দোষ ত্রুটি মুক্ত একটা ইঞ্জিন হইতে পারবি। তাহলে তখন তোর এন্ট্রপিটা কত হবে? মানে ও যদি ওর দোষ ত্রুটি মুক্ত, মানে দোষ ত্রুটি মুক্ত একটা ইঞ্জিন হয়ে যায়, দোষ ত্রুটি যদি ত্যাগ করে, তাহলে ও একটা কার্নোর চক্র হয়ে যাবে না? তাই না, ও একটা কার্নোর চক্র হয়ে যাবে। তো তখন আমি বললাম তুই যদি কার্নোর চক্র হয়ে যাস তোর এন্ট্রপি কত হবে? মানে তোকে যদি কোনোভাবে দোষ ত্রুটি বর্জন করানো যায় তাহলে তুই তো কার্নোর চক্র হয়ে যাবি, তুই তো আর নর্মাল তাপ ইঞ্জিন থাকবি না, ঠিক আছে? তাহলে তোর তখন কর্মদক্ষতাটা কত হবে? তো তখন বললো ওর কর্মদক্ষতাটা হবে কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতার সমান। তাহলে T1 এবং T2 তাপমাত্রার মধ্যে কাজ করে কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে এইটা দেখো তার রিয়েল ইফিসিয়েন্সি, এটা হচ্ছে বাস্তব, মানে এর যদি আমি যদি ইফিসিয়েন্সি হিসাব করি তাহলে এটা হচ্ছে বাস্তব। এবার ওর একটু স্বপ্ন টপ্ন দেখাইলাম যে তুই যদি কার্নো হয়ে যেতিস তাহলে তোর কোনো লস থাকতো না, তোর ইফিসিয়েন্সি তখন বাড়তো। তোকে জিজ্ঞেস করলাম তোর ইফিসিয়েন্সি তখন কত হইতো বলতো, তো বলছে যে এইটা হইতো, তখন কার্নো হয়ে গেলে তো এটাই হয়ে যেত। তাহলে চিন্তা করো যে কোনো একটা তাপ ইঞ্জিন যদি T1 এবং T2 তাপমাত্রার মধ্যে কাজ করে তাহলে তার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি এটা হইতে পারে, ঠিক আছে? কেন এটা বলতেছি? কারণ এই ইফিসিয়েন্সিটা হচ্ছে দোষ ত্রুটি মুক্ত একটা ইঞ্জিনের জন্য। তাহলে ও যদি দোষ ত্রুটি মুক্ত হয়ে যায় এটাই হবে তার ইফিসিয়েন্সি, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। তাহলে এটা রিয়েল ইফিসিয়েন্সি, তাহলে তার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি এটা হইতে পারতো বা এটা হইতে পারে আর কি, এটা ম্যাক্সিমাম হইতে পারে, সম্ভাবনা আছে এটা। এই তাপমাত্রার মধ্যে কাজ করে সে ম্যাক্সিমাম এই ইফিসিয়েন্সি দিতে পারবে, এই ইফিসিয়েন্সি দেওয়ার তার সক্ষমতা থাকবে যদি সে কার্নোর চক্র হয়ে যায়, আমি যদি তাকে কোনোভাবে ঘুষে মেজে কার্নোর চক্র বানাইতে পারি। কথাটা বুঝতে পারছো? তাহলে কোনো একটা ইঞ্জিনের ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি এটা হইতে পারে, কিন্তু তার রিয়েল হচ্ছে এইটা, মানে তার কম আছে, তার এটা হইতে পারবে, এটা তার ম্যাক্সিমাম মান হইতে পারে। এবার তুমি বলো তাহলে এটা ম্যাক্স বেশি নাকি এটা রিয়েল বেশি? ম্যাক্স বেশি। হিসাব নিকাশ লিখবা না কেউ, 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, এক আর এক বাদ দিয়ে দাও, এই যে এক বাদ দিয়ে দাও। তাহলে মাইনাস T2 ডিভাইডেড বাই T1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এখন আমি এক লাইন গ্যাপ দিব, মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, তখন এই অসমতাটা কি এরকম থাকবে না, অসমতাটা ঘুরে যাবে। এইবার কোনাকুনি গুণ করে দাও, Q1-কে এখানে নিয়ে আসো, T2-টাকে এখানে নিয়ে যাও, বুঝছো? আচ্ছা আমার এখানে Q1 ডিভাইডেড বাই T1 আনা লাগবে, T2-টাকে সরাই থাকবে, তাহলে T2 দিয়ে ভাগ দিব, Q1 দিয়ে গুণ দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে Q1 ডিভাইডেড বাই T1 আর এখানে Q2 ডিভাইডেড বাই থাকবে T2, অসমতা যেমন আছে তেমনই কিন্তু থাকবে। এবার হয়ে গেছে অলরেডি, এটা কি আছে Q2 ডিভাইডেড বাই T2, এটা কি আছে Q1 ডিভাইডেড বাই T1, এটাই তো আছে। তাহলে এটা বড় এটা ছোট, মাথায় রাখো, এই কথাটা মাথায় রাখো, এই সত্যটা মাথায় রাখো। এবার এখানেও আবার 4টা ধাপ, এই 4টা ধাপে আবার এই যে এই একই হিসাব, 4টা ধাপ, এই চিত্র, এই 4টা ধাপে এন্ট্রপির হিসাব, তারপরে টোটাল এন্ট্রপি তো এটাই আসবে। তাহলে মোট এন্ট্রপি আমরা ওই কিছু অত কিছু না লিখে মোট এন্ট্রপির হিসাবটা সরাসরি করি। তাহলে DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4, এইটা 0, এটাও হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে মাইনাস Q1 ডিভাইডেড বাই T1, এটা তো মাইনাস নাকি, কি হয়েছে পরিবেশ ছাড়ছে, তো পরিবেশের জন্য চিন্তা করতেছি, এটা 0 হয়ে গেল,
আর এইটা হচ্ছে প্লাস Q2 ডিভাইডেড বাই T2, এটা আবার 0 হয়ে গেল। আমি যদি সাজায় লিখি তাহলে Q2 ডিভাইডেড বাই T2 মাইনাস Q1 ডিভাইডেড বাই T1। এবার তাকাও, এখানে তাকাও, এটা কি বেশি আর এটা কি কম, তাহলে এটা বড় এটা ছোট, বড় ছোট, বড় থেকে ছোট বিয়োগ দিলে ধনাত্মক। তাহলে অপ্রত্যাবর্তী চক্রের জন্য এনট্রপি বাড়লো না কমলো? বাড়লো। বাড়া ভালো, এনট্রপি বাড়া ভালো। পরিবেশের কার হিসাব করছি? এই এনট্রপিটা কার? পরিবেশের এনট্রপি বাড়ছে, এটা কি ভালো না? তাহলে এটা পরিবেশ বান্ধব না, তাহলে এটা পরিবেশ বান্ধব নয়। কি পরিবেশ বান্ধবী? পরিবেশ বান্ধব নয়। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে, এবং বাস্তব যদি তুমি কোনো হিট ইঞ্জিনের কথা চিন্তা করো তাহলে সেটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এনট্রপি বাড়ে, যেটা পরিবেশের জন্য ভালো না। পরিবেশের এনট্রপি বাড়া ভালো হবে? হবে না। দেখো একটা ম্যাথ করবো খালি। একটি তাপ ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে। 1200 জুল তাপ গ্রহণ করে এবং 300 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে 800 জুল তাপ বর্জন করে। এটা হচ্ছে উদ্দীপক। 1 নম্বর প্রশ্ন, ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, ইঞ্জিনটি প্রত্যাবর্তী কিনা? 3 নম্বরটা, ইঞ্জিনটি কার্নোর ইঞ্জিন কিনা? কার্নোর ইঞ্জিন কিনা। আর 4 নম্বরটা, পরিবেশ বান্ধব কিনা? ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কি না? দেখো এই 3টার অ্যান্সার একই। যে প্রক্রিয়াটা প্রত্যাবর্তী সে কার্নোর ইঞ্জিন, সে পরিবেশ বান্ধব। আর যদি অপ্রত্যাবর্তী হয় তাহলে সে কার্নোর ইঞ্জিন তো নাই এবং সেটাও পরিবেশ অবান্ধব। ঠিক আছে, পরিবেশ অবান্ধব না, পরিবেশ বান্ধব নয়, অবান্ধব তো হয় না। আচ্ছা, তাহলে আসো আমরা হিসাব করি 1 নম্বরটা, এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না। কি বলছে? ইঞ্জিনের দক্ষতা বের করতে বলছে না? এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। T2 এর মান কত? ও আচ্ছা, হবে না? তুমি বুঝে গেছো? বলো তাহলে। এই যে এটা হবে না, তুমি কি আগে থেকে পড়াশোনা করো নাকি? ভালো তো, তোমার রেসপন্সটা খুব ভালো। এটা হবে না। কেন হবে না? এটা আমি বলছি কারণ, আমি বলছি, তাহলে এই ভুলটা করা যাবে না। পাইলাম একটা সূত্র, খাটাই দিলাম, খাটবে কিনা সেটা জানি না, সেটা বুঝি না। ঠিক আছে, এইটা আগে বুঝতে হবে যে সূত্রটা খাটাবো কিনা। তো এটা দিয়ে আমরা দক্ষতা বের করতে পারবো না, কারণ আমি শিওর না তো এটা কার্নোর ইঞ্জিন কিনা। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এর দক্ষতা এভাবে বের করার দরকার নেই, আমি বের করবো এভাবে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। 1 মাইনাস Q2 কতটুকু তাপ বর্জন করছে? 800, দ্যাট ইজ Q2। কতটুকু গ্রহণ করছে? 1200, দ্যাট ইজ Q1। তাহলে 800 বাই হচ্ছে 1200, তুমি একটু হিসাব নিকাশ করে দেখো, এটা আসবে 33.33%। এখানে যে মান আসবে তার সাথে কিন্তু আবার 100% গুণ দিবা আর কি। ঠিক আছে, মারাত্মক ভুলটা করবা না। হ্যাঁ, 100% গুণ দিয়ে তারপরে হিসাব নিকাশ করবা। 1 নম্বর গেল। 2 নম্বরটা শেষ। প্রত্যাবর্তী কি না? প্রত্যাবর্তী হওয়ার শর্ত হচ্ছে Q1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু Q2 ডিভাইডেড বাই T2 হতে হবে। এটা হচ্ছে, এটা যদি হয় তাহলে প্রত্যাবর্তী। এবার তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করো। ঠিক আছে, একটু শেষ করি। এটা লেফট হ্যান্ড সাইড। এটা যদি তুমি লেফট হ্যান্ড সাইড বের করো, Q1 এর মান হচ্ছে 1200, T1 এর মান হচ্ছে 600, Q2 এর মান 800 ডিভাইডেড বাই হচ্ছে T2 এর মান 300। তাহলে এই দুইটা সমান? দেখাই বোঝা যাচ্ছে এটা 2 আর এটা 2 এর একটু বেশি, তাহলে সমান না। সুতরাং প্রত্যাবর্তী না, অপ্রত্যাবর্তী। দেখো মূল অ্যান্সার হচ্ছে এতটুকু। এখন অনেক সময় কি এতটুকু লিখলে তোমার টিচাররা মার্ক দেয় না। ঠিক আছে, আমি হলে দিব, ফুল মার্ক দিয়ে দিব, কারণ এটাই মূল কথা। কিন্তু অনেক সময় টিচাররা দেয় কি করছে, এতটুকু করছে। তো তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা কার্নোর চক্রের জন্য বের করতে পারো, যে প্রত্যাবর্তী চক্রের দক্ষতা। প্রত্যাবর্তী
চক্রের দক্ষতা, এটা তুমি বের করতে পারো যে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে 1 মাইনাস T2 হচ্ছে 300 আর T1 হচ্ছে 600, হিসাব করলে 50% না? তাহলে এবার আসো দেখো, প্রত্যাবর্তী কার্নোর চক্রের দক্ষতা হচ্ছে 50%, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি এটা, কিন্তু তার ইফিসিয়েন্সি কত? 33.33%। এই দুইটা ইফিসিয়েন্সি ম্যাচ করছে? যদি প্রত্যাবর্তী হইতো তাহলে দুইটা সূত্র দিয়ে ইফিসিয়েন্সি আমি সমান পাইতাম। তাহলে কার্নোর প্রত্যাবর্তী চক্রের জন্য যে ইফিসিয়েন্সি, সেটা কিন্তু ইঞ্জিনের প্রকৃত ইফিসিয়েন্সি হচ্ছে না। সুতরাং ইঞ্জিনটা প্রত্যাবর্তী প্রক্রিয়া না। কেমন প্রক্রিয়া? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই বোঝা গেছে? এইবার পরেরটা দেখো, পরের প্রশ্নটা দেখো কি বলছে। কার্নোর ইঞ্জিন কিনা? একই উত্তর। এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি। তো তোমরা একটা কাজ করো, দুইটাই লিখে দিও, এটাও দেখাই দিও আবার এটাও দেখাই দিও। মূল কথা হচ্ছে এখানে যখন হয়নি তখন এখানেও হবে না, এই আর কি কথা। বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার একটু শোনো, পরিবেশ বান্ধব কিনা এটা যদি উল্লেখ করে তাহলে এইভাবে দিলে আমি তো ফুল মার্ক দিবই না। পরিবেশ বান্ধব কিনা, উত্তর হয়তো একই, ঠিক আছে, উত্তর হয়তো একই, কিন্তু যখনই বলবো পরিবেশ বান্ধব কিনা, এই পরিবেশ বান্ধব কিনা এই প্রশ্নের অ্যান্সার দিবা তুমি এন্ট্রপির পরিবর্তনের উপর দাঁড়ায়। ঠিক আছে? তাহলে তোমার কি বের করতে হবে? এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে হবে। তো এন্ট্রপির পরিবর্তনের সূত্র হচ্ছে এইটা, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের সূত্র। তাহলে ডিএস হিসাব করবা যে Q2 ডিভাইডেড বাই T2 মাইনাস Q1 ডিভাইডেড বাই T1। তাহলে এখানে Q2 হচ্ছে 800 আর এটা হচ্ছে 300, আর এখানে হচ্ছে 1200 বাই হচ্ছে 600। তো দেখো তো 2 পয়েন্ট সামথিং থেকে 2 বিয়োগ করো, দেখো, দাও তাড়াতাড়ি চাপ দাও, 8/3 দাও, তার থেকে 2 বিয়োগ দাও, 0.66 জুল পার কেলভিন। দেখো পরিবেশের কি অবস্থা, পরিবেশের এন্ট্রপি কি? ধনাত্মক। ধনাত্মক বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে পরিবেশ বান্ধব না, পরিবেশ বান্ধব না, ঠিক আছে, পরিবেশ অবান্ধব। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসবে। আর ছোট্ট একটা প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, ওই পাশে মুছে শেষ করি। দুই মার্কের প্রশ্নটা হচ্ছে, কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না কেন? হতে পারে না কেন? ঠিক আছে, অনেকভাবে হয়তো ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা আমরা চাচ্ছি। যে কি দোষ? কার্নোর চক্রের ইফিসিয়েন্সি 100% হইতে পারলে, মানে হইতে পারে না কেন, সমস্যাটা কোথায়? ঠিক আছে, দোষটা কোথায়? তো একটু তাকাও। ধরে নিলাম কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সি 100% হয়ে গেল, দেখি হইলে সমস্যাটা কোথায়। ধরি ইটার মানটা হচ্ছে 100%, তাহলে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। 100% মানে ইটা 1, ঠিক আছে, 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। দেখো T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু 1 মাইনাস 1 0। এটাকে আমি দুইভাবে লিখতে পারি। প্রথমভাবে যেটা হয় যে T2 ইকুয়াল টু T1 ইন্টু 0, দ্যাট ইজ 0 কেলভিন, নতুবা T1 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই 0 ইনফিনিটি কেলভিন। এবার বোর্ডে তাকাও। কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে, সম্ভব। কখন? যখন গ্রাহকের তাপমাত্রা হবে 0 কেলভিন। 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস, পরম শূন্য তাপমাত্রা। এটা যদি নিয়ে আসতে পারো তুমি, অর্থাৎ গ্রাহককে যদি তুমি পরম শূন্য তাপমাত্রায় নিয়ে আসতে পারো, রাখতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সি 100% হবে, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে উৎসের তাপমাত্রা অসীম। উৎসের তাপমাত্রা অসীম করতে হবে, তাহলে সেই ক্ষেত্রেও ইফিসিয়েন্সি 100% হবে। এইবার বলো, এই দুইটা জিনিস কি সম্ভব? প্রথমে আসো, আমরা গ্রাহকের তাপমাত্রাটাকে পরম শূন্য তাপমাত্রায় নিব। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রা গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়, সেটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এখন এই তাপমাত্রা, এটা তো কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা, এই তাপমাত্রায় নেওয়া সম্ভব কার্যনির্বাহক বস্তুকে, কার্নোর ইঞ্জিনের গ্যাসকে নেওয়া সম্ভব না। তাহলে আমি কখনোই গ্রাহককে পরম শূন্য তাপমাত্রায় নিতে পারবো না। এবার আসো, তাহলে আমি ওটাকে তো নিতে পারবো না, এটাকে তো পারবো, অসীমে নিতে পারবো। চিন্তা করো, অসীমে নেওয়া সম্ভব, উৎসকে অসীম তাপমাত্রায় রাখা সম্ভব। সূর্যের তাপমাত্রার কথাও যদি তুমি চিন্তা করো, তাও 6000 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে উৎসের তাপমাত্রার একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু তাও রাখলে হবে না। সূর্যে নিয়েও উৎসকে রাখলে হবে না, উৎসকে রাখতে হবে অসীম তাপমাত্রা। এটা তো অবাস্তব কথা। তাহলে আমি এই দুইটার কোনোটাই করতে
পারবো না, সুতরাং কার্নোর ইঞ্জিনের দক্ষতাও 100% হবে না। এই বোঝা গেছে? তাহলে এই অধ্যায় শেষ, অফিসিয়ালি শেষ। আর আনঅফিসিয়ালি কিছু করাইতে পারি আর কি, কয়েকটা ম্যাথ ট্যাথ করাইতে পারি, ঠিক আছে? তো সেটা দেখা যাবে পরে। ওকে।